Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. তুই একেবারে ভালো হয়ে গেছিস, বুঝেছিস? বাবাকে পাঠিয়ে দিবি আমার কাছে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। মা কি বাড়িতে আছেন না স্কুলে পড়াতে গেছেন? না, আজ তো স্কুলের ছুটি। কেন বলো তো? মার নামে একটা পার্সেল ছিল ডাক্তারবাবু। পার্সেল? হ্যাঁ। ওই তো সমুদ্রের ধারে বসে আছি। মা, মা। ও কে হরিনাথ? হ্যাঁ মা। কি খবর? নমস্কার মা, আপনার একটা পার্সেল আছে মা। ও তাই নাকি? লাগেনি তো? জানতাম লাগবে না। শোনো, তোমাকে আবার সামনের মঙ্গলবার এসে একটা ইনজেকশন নিয়ে যেতে হবে। আমি, সে ও সখা। সব গল্পেই একজন নায়ক থাকে, তবে আমার গল্পের নায়কটি একেবারেই অসাধারণ। তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল লখনৌতে। এই হচ্ছে বড় ইমামবাড়া। 1784 সালে অযোধ্যার শেষ নবাব আসফউদ্দৌলা
ইরান থেকে স্থপতি আনিয়ে এটা তৈরি করিয়েছিলেন। তার নাম কাইফুদ্দৌলা। এই সৌধ মুঘল, ইরান ও পারসিক স্থাপত্য শিল্পের এক অদ্ভুত সংমিশ্রণ। তোমরা সুধাদির লেকচার শুনে স্বয়ং আশাফুদ্দৌলা না কবর থেকে উঠে আসেন। এখানে এসে মনে হচ্ছে ইতিহাসে সব কিছু ম্লান করে দিয়ে একটি জিনিস উজ্জ্বল হয়ে উঠেছে, সেটা হচ্ছে মানুষের ভোগ আর তৃষ্ণা। বাপরে বাপ, ভোগ তৃষ্ণার যেন আর শেষ নেই। কারেক্ট। মানুষের জীবন আর কতদিনে? নবাব ওয়াজেদ আলী শাহ জানতেন মানুষকে ভালোবাসতে, জীবনকে ভালোবাসতে। একই বাঁদরগুলো আমার খেতে গেল কেন? ওরে কামড়াবে নাকি রে? এই কামড়ানি কে আয়? দেখ দেখ, ভদ্রমহলের দিকে বাঁদরগুলো কিরকম এগিয়ে আসছে। চলতে দেখি, দাঁড়া। আরে লাঠি নিয়ে চলে গেল মাইরি। ওঠো। কপালটা কেটে গেছে। কপালটা তো বড্ড বেশি কেটে গেছে। এখন কি করা যায়? আমার তো মনে হয় যে আপনার এখনই একটা এটিএস নিয়ে নেওয়া উচিত। কিরে প্রশান্ত, এরকম একটা ব্যাপারের পরে? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি কিছু মনে না করেন আমাদের সঙ্গে আসতে পারেন, সব ব্যবস্থা হয়ে যাবে। প্লিজ, আপনারা যদি একটু হেল্প করেন তাহলে। চলুন। চলুন। আমার বন্ধু ডক্টর প্রশান্ত রায়। আমি একজন ডাক্তার, আমার নাম সুদীপ দত্ত। নমস্কার। এবং আমার ফ্রেন্ড ফিলোসফার এন্ড গাইড। তাই প্রপার গাইডেন্স দিয়ে আমার জাত ভাইয়ের দেশকে বেড়াতে নিয়ে এসেছি, মাধুরের দেশে। তা আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। হ্যাঁ বসছি। বস প্রশান্ত। আমি কিন্তু চার কথা বলে এসেছি। চাপে চেপে গেছে। আচ্ছা কিছু মনে করবেন না, আপনাদের পরিচয়টা? আমি সুধা সান্যাল, ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি প্রফেসর। আচ্ছা। আর এরা আমার আন্ডারে মুঘল আর্কিটেক্টের উপর রিসার্চ করছে, তাই এদের নিয়ে এসেছিলাম হিস্টোরিক্যাল প্লেস গুলো চাক্ষুষ দেখাতে। রমা সেন, নমস্কার। বীণা মুখার্জি, নমস্কার। আর এর নাম চন্দ্রানী রায়। নমস্কার। আরে আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। হ্যাঁ হ্যাঁ, তোমরা এসে বসো। চন্দ্রানীর কিন্তু আরো একটা পরিচয় আছে। রমা, কি হচ্ছে কি? বাহ, যার যার ঘুমটা বলতে হবে না। ওরা একজন লেখিকা, খুব বিখ্যাত না হলে একেবারে অখ্যাত নয়। অনেকগুলো কবিতাও লিখেছে আর খানখানেক পাবলিশ নভেলও আছে। প্রশান্ত, আচ্ছা ভাবি, চল পালাই। কেন পালাবেন কেন? কিছু মনে করবেন না, আমি ওই লেখিকাদের একটু এড়িয়ে চলি। কারণটা জানতে পারি কি? লেখিকারা সাধারণত এই মেয়ে চরিত্রগুলোকে মহিমসি করতে গিয়ে এই পুরুষ চরিত্রগুলোকে কিরকম কিরকম কি বলবো, মানে কিরকম খাটো করে ফেলে, বুঝলেন? ওই জন্য আমি লেখিকাদের লেখাটাকে বিশেষ পড়ি না। আমি কিন্তু আপনার সব বই পড়েছি, এমনকি আপনার লেটেস্ট উপন্যাসটাও পড়েছি। কিন্তু কি কাণ্ড বলুন তো, এমন একটা দেখবার মতো জায়গা, এখানে কিনা বাঁদরের উৎপাত। কত সময় কত মেয়ে তো সাংঘাতিক বিপদে পড়তে পারে। এই উৎপাত হালে শুরু হয়েছে। এখানকার একটা রিসার্চ ইনস্টিটিউটের জন্য ওখান থেকে একটা বাঁদর ধরে নিয়ে গেছিল, তারপর থেকে হঠাৎ এই অবস্থা। আর মজা দেখেছেন, বেছে বেছে মেয়েদেরই অ্যাটাক করে। তাই নাকি? কিন্তু কেন বলুন তো? বলবো না? না, তুই বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ, বলুন না। এই দেখুন, আমি স্পষ্ট কথা বলি বলে লোকে আমাকে দুর্মুখ বলে। খুব মিথ্যে বলেন। হ্যাঁ, কিছু বললেন? না, কিছু না। হ্যাঁ, যে কথা বলছিলাম, প্রশান্তর কথা অনুযায়ী যেটি ধরা পড়েছে সেটি একটি বাঁদরি। এখন বুঝে নিন মেয়েদের দেখলেই কেন অ্যাটাক করে। কি মিন করছেন? ঠিক পরিষ্কার হলো না তো। রিপ্লেস করতে হবে না। কি বলছিস? মেসুমশাইকে আবার টেলিগ্রাম করতে হবে যে আমাদের পৌঁছতে 7 দিন দেরি হবে। কেন দেরি হওয়ার কারণ? কারণ তুই একটাই বাবা, একে সুন্দরী, তাই লেখিকা। সন্ধান যখন পাওয়া গেছে তখন জমিয়ে প্রেম করতে হবে। সে তো তোর ব্যাপার, তার জন্য আমি দেরি করবো কেন? দুজন দুদিক থেকে সমান তালে প্রেম চালিয়ে যাবো।
একজন এগিয়ে যাচ্ছে দেখলে একজন পিছিয়ে আসবে। তোর তো বুঝলাম, কিন্তু আমার টার্গেট কোনটি? আহা, 3টি উপন্যাস পড়েছি বলে নির্ভেজাল মিথ্যেটি বলে আসতে পারলে আর এখন জিজ্ঞেস করা হচ্ছে তোমার টার্গেট কোনটি? টার্গেট ওই একটাই, সালা ওই। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি, কোন প্রেরণায় মন হয়ে গেছে কবি। অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি, কোন প্রেরণায় মন হয়ে গেছে কবি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। তাজমহলের শুভ্র পাষাণে ফুটাও অশ্রুকার, একটি যেন শ্বেত কমল পাপড়ি মিলেছে তার। তাজমহলের শুভ্র পাষাণে ফুটাও অশ্রুকার, একটি যেন শ্বেত কমল পাপড়ি মিলেছে তার। দু চোখে যে আজ শুধু স্বপ্নের তৃষা, চলার পথে পেয়েছি নতুন দিশা। শান্ত নিমেষে মুক্ত জীবন, মুক্তর যে দামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে আজ স্বর্গ এসেছে নামি। বাহ, গান গাওয়ার পক্ষে সময় এবং পরিবেশ দুটোই বেশ ভালো, কিন্তু জায়গাটা বিশেষ সুবিধের নয়। কেন? আমাদের খুঁজে পেতে আপনাদের খুব অসুবিধা হলো বুঝি? মোটেই না, মোটেই না। যা উদাত্ত কণ্ঠে গান ধরেছিলেন তাতে আমার মনে হয় যে আপনাদের তাড়াতাড়ি ফিরে যাওয়াই ভালো। আপনাদের তাড়া থেকে আপনারা যান, আমরা যাব যাবেন না? না। কিন্তু আপনার সুললিত কণ্ঠের গানে চারিদিকে বেশ একটা সাড়া জাগিয়ে চোখ থাকলে দেখতে পেলেন। ওদিকে তাকিয়ে দেখুন, দেখুন না, দেখুন এদিকে তাকিয়ে দেখুন। মেয়েদের পক্ষে এখানে একা একা ঘোরাফেরা করাটা মোটেই নিরাপদ নয়। কি দরকার হয় প্রশান্ত আমাদের এর মধ্যে মাথা গলাবার? উনি যদি মনে করে থাকেন যে হ্যাঁ উনি গান গেয়ে সবাইকে বেশ ভালোভাবে উৎসাহিত করে তুলবেন, তাহলে আমাদের কি দরকার? তাহলে আপনারা বেশ আনন্দের সঙ্গে সঙ্গীত চর্চা করুন। হ্যাঁ, আমরা তাহলে চলি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সত্যি তো এই ছেলেগুলো তখন থেকে এমন হাঁ করে চেয়ে আছে, যত বলছি যে অন্ধকার হয়ে আসছে, তা যদি কিছুতেই আমার কথা কানে তোলে। নাও, এসো এসো এসো, চলো চলো তোমরা।
বেশ জমিয়ে চায়ের অর্ডার দিন তো, মানে তার সঙ্গে কিছু খাবার টাবার হলে ভালো হয়। কি হচ্ছে, অনেক হাঁটাহাঁটি হয়েছে ভাই, আমার ভীষণ খিদে পেয়ে গেছে। বেশ, তো আপনারা বসুন, চায়ের অর্ডারটা দিয়ে আস। না না, এসব ঝামেলা করতে হবে না। না না, একটু ঝামেলা কি আছে? আপনাদের সঙ্গে পেয়ে কতখানি বল ভরসা পেয়েছি বলুন। আর তার জন্য থ্যাংকস টু আমার পূর্বপুরুষ, পূর্বপুরুষ? যাদের মাধ্যমে আপনাদের সঙ্গে আমাদের আলাপ হলো। ডারউইন থিওরি অনুযায়ী ওরাই তো আমাদের পূর্বপুরুষ। তা বটে। আপনারা বসুন, হ্যাঁ। আমি এক্ষুনি আসছি। প্রশান্ত, বস বস। আরে আসুন 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 আসুন। আচ্ছা, আপনি হঠাৎ আমাদের উপর ওরকম রেগে গেলেন কেন বলুন তো? রেগে জেগেছি বুঝলেন কি করে? বাবা, এখানে অ্যাটিটিউড নিয়ে আছেন না, যে কোনো লোক দেখলে বুঝতে পারবে। কি বুঝতে পারবে? আপনার ধারণা হয়েছে যে আপনাকে মিথ্যে ভয় দেখে আমরা ওখান থেকে টেনে নিয়ে এসেছি, আর সেই আগে আপনি আমাদের অ্যাভয়েড করার জন্য এই 5 মিনিটের রাস্তা আমাদের সঙ্গে পায়ে হেঁটে না এসে টাঙায় করে আসতে চাইছিলেন। এত করেও আপনাদের অ্যাভয়েড করা গেল না। যাবে না ম্যাডাম, ওইটি আমার গুণ। আমি একেবারে চোখ কান কাটা, মরা কাটার আগে এগুলো সব কেটে ফেলে বসে আছি। আরে দাঁড়াও 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 দাঁড়াও, নাক কান কাটা হওয়ার যে কত সুবিধে বুঝতে পারছেন? নেই, নাচ নাচ, খান খান। আরে খান খান, এখনো রেগে রয়েছেন, খান খান। প্রশান্ত, প্রশান্ত, হাত লাগা হাত লাগা। আমার এই বন্ধুটির আবার একটু বেশি চক্ষু লজ্জা। নে আসুন না। তা ভদ্রলোকেদের সুচক্ষু লেগে থাকা ভালো। হ্যাঁ, তা ভালো তা ভালো। প্রশান্ত, সেদিনকে সেই খবরটা বলতে যেটা কাগজে হয়েছিল, তাহলে এরা বুঝবেন যে এটা যতটা আমাকে অবস্থা মনে করছেন, আমি ঠিক ততটা নয়। কি খবর? খবরটা দিন 15 আগে বেরিয়েছিল। কলকাতা থেকে 2টি ছাত্রী এসেছিল, তারপর তারা নিখোঁজ হয়ে যায়। ওই আজ আপনারা যেখানে বসেছিলেন সেই জায়গাটা থেকে। ওদের সঙ্গে এখানকার 2-3 জন ছাত্র ছিল। তারপর 3 দিন পর তাদের পাত্তা পাওয়া গেল। হসপিটাল গেটের সামনে হাফ ডেড অবস্থায় পড়ে আছে। আর কি অবস্থায় পাওয়া গেছিল সেটা শুনবেন নাকি? দোহাই আপনার, আপনাকে আর বর্ণনা করতে হবে একটু বলবেন? না। না না না, কোনো- একটুখানি। আপনাকে describe করতে হবে না। না, কথা বলেন না। আচ্ছা, মিহির কিরণ চৌধুরী আপনার দাদা মশাই? আরে বাপরে বাপ, উনি তো বিরাট নাম করা কবি। আর প্রশান্ত তো তার একজন বিরাট ভক্ত। এই সেদিনও কি যেন একটা বই পড়ছিল, কি যেন বইটাকে বলছিল। হ্যাঁ, মানে আমি তো ওর সব বই পড়েছি। তুই কোন বইটার কথা বলছিস বলতো? আরে বাবা, ওই তো ওই রাজপথে আসবার আগে যে বইটা পড়ছিলি, কি নামটা বল না। ও, রুদ্রাবৃত বেদনা, ওটাই তো দাদুর লেটেস্ট সিরিজ। হ্যাঁ হ্যাঁ, রৌদ্র বেদনা। একদিকে যেমন রৌদ্রের জ্বালা, অন্যদিকে বেদনার ঘন ঘোর ঘটা। শুনুন, একদিন কিন্তু ওর সঙ্গে আলাপ করতে আপনাদের বাড়ি চলে যাবো। হ্যাঁ, নিশ্চয়ই আসবেন। আপনারা ওর কবিতা পড়তে ভালোবাসেন শুনলে দাদু ভীষণ খুশি হবে। হ্যাঁ, ওর সঙ্গে আলাপ করে আমরাও খুব খুশি হব। কি বল প্রশান্ত? অযোধ্যার প্রথম নবাব বাদশাহ গাজীউদ্দিন এটা তৈরি করেছিলেন। তার 3 জন বেগমের কবরের উপরে এই শাহনাজাব গড়ে উঠেছে। বুঝতে পেরেছো, আমাদেরও সঙ্গে সঙ্গে কবর হচ্ছে। হ্যাঁ, কি বললে? ও, একটা ভালো কথা। কলকাতা ফেরার রিজার্ভেশনে কি হলো? হ্যাঁ, প্রশান্ত, লাকিলি পরশু 6 জনের রিজার্ভেশন একসঙ্গে পাওয়া গেছে। লাকিলি ফাকিলি কিছু নয়, অনেক চেষ্টা করে জিনিসটা করা গেল, ওই আর কি। যে করেই হোক বাবা, পাওয়া তো গেছে। আগে হ্যাঁ, আমি যাই, ওদের বলে আসি। বলে আর এটা কি হলো? কেন? একদিকে রৌদ্রের প্রখর জাল আর অন্যদিকে বেদনার ঘোর ঘন ঘটার মধ্যে দিয়ে ঘটনাটা যেদিকে এগুচ্ছে সেদিকে আরেকটা এগিয়ে দেওয়া হলো বন্ধু। কোন দিকে যাবি? ওদিকে না এদিকে? জানো দাদু, উনি না তোমার সব লেখা পড়েছেন, এমনকি তোমার লেটেস্ট রৌদ্রাবৃত বেদনা সেটাও উনি করেছেন। শুধু পড়েছে? কি বলছেন আপনি? আপনার সমস্ত কবিতা ওর মুখস্থ? আর ওই যে সেটা কি শোনাচ্ছিল বলতো? ওই যে পোর্শনটা তোর খুব ভালো লাগে, আর বল না। তাই নাকি? বলো তো। আমার তো আপনার ওই স্ট্যান্ডটা খুব ভালো লাগে। কোনটা? সূর্য দগ্ধ চেতনার অভিশপ্ত ব্যথার আড়ালে বিদীর্ণ হৃদয়ে পায় অমৃত আনন্দের স্বাদ। আলোর মহিমা যত নিষ্প্রদীপ আধারে হারালে অন্ধ আঁখি খুঁজে ফেরে কোথা আছে পূর্ণিমা চাঁদ। বেদনায় আছে সুখ, তৃপ্তি আর আনন্দ আছে, দুঃখ ব্যথা প্রিয়তায় চিরদিনই মানুষের কাছে। যতদিন সভ্যতা আছে কবিতার মৃত্যু নেই। ভেবেছিলাম আমরা বুঝি শেষ হয়ে গেছি, কিন্তু না, দেখছি কারু না কারুর মনে
আমরা আজও বেঁচে আছি। হ্যাঁ হ্যাঁ, চলো ভাইয়া, এত নতুন কবিতা লিখেছি, তোমার নিশ্চয়ই ভালো লাগে। এসো, শুনবে, এসো। চাপ বাবা, এই যে বুমেরাং হয়ে গেল। হ্যাঁ, কি বললেন? হ্যাঁ প্রশান্ত বাবু বাংলা সাহিত্য খুব ভালোবাসেন না? হ্যাঁ, তাই তো প্রমাণ করে দিয়ে গেল। সেদিন কথা দিতে বড় এলেন না? আসছিলাম কিন্তু ওই রাস্তায় আটকে গেলাম। কেন, প্রশান্ত আসেন? হ্যাঁ, তারা এসেছিলেন। বসুন না। হ্যাঁ, ওর তো শুনলাম যে রাস্তায় একটি ছেলে নাকি গাড়ি চাপা পড়েছিল। তা তাকে নিয়ে আপনার হাসপাতালে দৌড়বার কি ছিল? না আমার অবশ্য দৌড়বার কিছুই ছিল না, তবে একটা ছেলেকে দেখলাম যে রক্তাক্ত অবস্থায় রাস্তার মাঝখানে ছটফট করছে। ভাবছিলাম যে ছেলেটা বাঁচবে কি মরবে, এই ভাবতে ভাবতেই শেষ পর্যন্ত হাসপাতালে পৌঁছে গেলাম। তা বাঁচতো না মারা গেল? না, বাঁচল, কিন্তু আমার হাতে এলে আমি ওকে ঠিক মেরে ফেলতাম। তার মানে এই আবার কি কথা? খুব স্পষ্ট সত্যি কথা, দুটো হাত গেছে, একটা পা গেছে, দুটো ডিপ গেছে। গরিব, খেটে খাওয়া ছেলে, এইভাবে ওকে বাঁচিয়ে রেখে কষ্ট করার কোনো মানে হয়? তাই বলে আপনার হাতে থাকে আপনি ওকে খুন করতেন? বরং বলুন যে ওকে আমি আজীবন চরম যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতাম। আপনি খুন কেন বলছেন? কি দেখতেন? এসব ব্যাপারে আমার কনসিয়াস খুব ক্লিয়ার। অদ্ভুত যুক্তি আপনার। সেইটা মনে হওয়াই খুব স্বাভাবিক। কি জানেন, আমার যুক্তি ঠিক সব সময় সবার সঙ্গে মেলে না। ঠিক আছে, এখন চট করে আরেক কাপ গরম কফি পাওয়া যাবে? কি ভাবছেন কি? না, কিছু না, আপনি বসুন, আমি আসছি। তাহলে মেসোমশাই কি ঠিক করলেন? প্রশান্তকে শেষ পর্যন্ত সোনার মেডেল গলায় ঝুলিয়ে 2 টাকা ভিজিতে নাড়ি টেপা ডাক্তার হবে? না না না, তা কেন? বিলেতটা ঘুরে আসুক। বিলেতি জায়গা যেখানেই যাক কর্তা বাবু, দাদাবাবু বিয়েটা আগে সেরে দিই। হ্যাঁ, আমারও তাই ইচ্ছে, বিলেত যাবার আগেই বিয়েটা সেরে দিই। এই বিয়ে নিয়ে কেন শুধু শুধু মাথা ঘামাচ্ছ বাবা? তোমাকে তো আমি বলেছি, বিলেত যদি যেতেই হয় সুধীর আর আমি একসঙ্গে যাব। তা তো যাবে। তোমরা হচ্ছে মানিক জোর, কবে আর সঙ্গ ছাড়া হয়েছ। তা যেখানেই যাও বাবু, বিয়েটা তোমাদের করে খেতে হবে। একটিবার তোমার সন্ধানে জমজ কোনো পাত্রী আছে না? হ্যাঁ, বাজে কথা ছাড় বাবা, সুধীর না গেলে আমি কিন্তু সত্যি বিলেত যাব না। প্রশান্ত, আমি তো তোমাকে একবারও বলিনি তোমার একা যেতে হবে, সুধীরও যাবে তোমার সঙ্গে। আচ্ছা মেসোমশাই, আপনিও কি ওর সঙ্গে খেপে উঠলেন? আপনার অসুস্থ শরীর, এখন সব সময় একজনের আপনার সঙ্গে থাকা হচ্ছে, আপনি ওকে একে পাঠানোর ব্যবস্থা করুন তো। তা না হয় হলো, কিন্তু ওর বিয়ের ব্যাপারটা, ওটা কোনো প্রবলেম নয় মেসোমশাই, ওটা আমার উপর ছেড়ে দিন, তো আমি দেখছি। তুই কি দেখবি? দেখবো তো আমি, যাতে তোর বিয়েটা তাড়াতাড়ি হয়। তোর এই নতুন উপন্যাসটা পড়লাম চন্দ্রা। আচ্ছা, ট্র্যাজেডির দিকে তোর এত ঝোঁক কেন? জীবনের দুঃখ কষ্ট লেগেই আছে, নতুন করে তাকে আবার জাগিয়ে তোলবার কি দরকার? Because our sweetest songs are those that tell of saddest thoughts. আর তাছাড়া দেখো দাদা, তোমাদের মতো কবির মুখে ওসব কথা মানায় না। কেন? তোমরা তো মানুষের থেকে জল এনে কিরম যেন একটা নিষ্ঠুর আনন্দ পাও। হ্যাঁ, ওই চোখের জলে সৃষ্টি হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ কাব্য। আর তোমাদের আধুনিক সাহিত্য খালি কথার ফুলঝুরি আর ভাষার কারচুপি। ও সাহিত্য টিকবে না বাপ। চন্দ্রা, প্রশান্ত এসেছে রে, তাই নাকি? এসেছে। দাদু তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। না না না, তোমাকে এক্ষুনি এই বুড়োর কাছে আসতে হবে না, তুমি অনেকক্ষণ এখানে থাকো। যা, তোমার খুব হিংসা হচ্ছে। ব্যস্ত হচ্ছে বই কি? বাবা, হ্যাঁ, তুমি প্রশান্ত বাবার কাছে কবে যাচ্ছ? এই যাবো যে একটা সমস্যা পড়ে গেছি। কিসের সমস্যা? মানে সম্বন্ধটা কার সঙ্গে? সুধীরের সঙ্গে না প্রশান্তর সঙ্গে? কেন, প্রশান্তর সঙ্গে? এ কি একলা যে, সুধীর বাবু এলেন না? দেখুন, আমার বন্ধুর নাম সুধীর হলেও ওর মতি গতি মোটেই ধীর নয়। ডাকলুম এলো না, তাই আমি একাই চলে এলাম। কারণ আপনার সঙ্গে আমার কয়েকটা বিশেষ কথা আছে। বিশেষ কথা? আমার সাথে? হ্যাঁ, আমার বন্ধুর যা স্বভাব, তাতে মনে হয় না ও নিজের মুখে কিছু বলতে পারবে। আপনি কি বলছেন আমি কিছু বুঝতেই পারছি না। বুঝতে আপনি ঠিকই পাচ্ছেন, আর আপনার মনে যদি আমি বুঝে থাকি
তো যে করেই হোক ওকে রাজি করাতে হবে, আর আমি নিজে যদি না পারি তো বাবাকে দিয়ে রাজি করাবো। এখন আপনার মনের কথাটা জানতে পারলে একটু সুবিধা হয়। সুবিধাটা কি হবে শুনি? উনি নিজে মুখ ফুটে কিছু না বললেও তাকে ধরে বেঁধে রাজি করাবেন নাকি? আর দরকার হলে আপনার বাবারও সাহায্য নেবেন, তাই বলতে চাইছেন তো? না না, ঠিক তা নয়, আপনি আমাকে ভুল বুঝবেন না। দেখুন, বাইরে থেকে সুধীরকে যেরকম হাসি খুশি মনে হয়, মনে মনে ও কিন্তু ভীষণ ডিট্যাচ, কোনো বন্ধনেই জড়াতে চায় না। তাই এইভাবে চেষ্টা করতে হবে। আপনার বন্ধুরা তো ডিটাচ স্বভাব জেনেও আপনি এত উঠে পড়ে লেগেছেন কেন? তবে সুধীরও বেশ ভালোভাবে পাশ করেছে, তাছাড়া ম্যানলি চেহারা, কি স্মার্ট। তুমি থামো, নিজে কাব্য করে বাস্তব বুদ্ধি হারিয়েছে। পাত্র হিসেবে কি করে তুমি সুধীরের নাম করলে? কেন? আমার তো মনে হয় চন্দ্রা সুধীর কি পছন্দ করে বেশি। সে কথা তুমি জোর করে বলতে পারো না। তা বেশি ঠিক। প্রশান্তকেও চন্দ্রা যথেষ্ট পছন্দ। আর তাছাড়া বাপেরও একটিমাত্র ছেলে, মেয়েও নেই, এমনকি শাশুড়িও নেই। এমন ঘরে যে মেয়ে যাবে সে তো সুখেই থাকবে। হ্যাঁ, তা অবশ্য ঠিকই। আর ছেলে হিসেবে প্রশান্ত দেখি রত্ন। তাছাড়া তুমি সুদীপকেও ফেলে দিতে পারো না। আমার মনে হয় এই ব্যাপারে চন্দ্রার পছন্দের উপর আমাদের নির্ভর করা উচিত। আমি চাই আপনি আমাদের বাড়িতে আসুন। কে চাই, আপনি না আপনার বন্ধু? সুদীপ তো চাই, আমিও চাই। আপনাদের বাড়ি আর আপনার বন্ধুর বাড়ি এক না? একের চেয়েও বেশি। একটা ব্যাপারে আমি কিন্তু আপনাকে নিশ্চিন্ত করতে পারি যে আপনি অযোগ্য লোকের হাতে পড়বেন না। আউটওয়ার্ডলি সুধীরকে যাই মনে হোক না কেন, বিশ্বাস করুন ওর মতো মানুষ হয় না। আরে দুধ দুধ তা হয় না, বিয়েটা করা আমার পক্ষে একেবারেই সম্ভব না। আর তোকে এসব ব্যাপার নিয়ে আমার হয়ে সংক্রান্তির কাছে অ্যাডভোকেসি করতে কে বলেছিল? হ্যাঁ, তোর ভালোর জন্য যা প্রয়োজন তা করার অধিকার আমার নিশ্চয়ই আছে। তা নিশ্চয়ই আছে, কিন্তু চন্দ্রানীদের মতো বড় লোকদের দিয়ে আমাকে অপমান করবার অধিকার তোমার নিশ্চয়ই নেই। অপমান? কিসের অপমান? তুই ওকে পছন্দ করিস, ও তোকে পছন্দ করে, এই বিয়েতে বাধাটা কোথায়? বাবা আমার ভাগ্য বন্ধু, আমার ভাগ্য। সালা, জন্মাবার সঙ্গে সঙ্গেই বিধাতার আমার মা পুরুষকে আমাকে গলা টিপে একদম রাস্তায় বার করে দিয়েছিল। তুই তো সব জানিস প্রশান্ত। এসব কথা কি তুই কোনোদিন ভুলবি না, আমি কোনোদিনই ভুলতে পারবো না। আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারবো না যে আমার স্কুল মাস্টার বাবা দিনে রাতে 6টা করে টিউশনি করে আমাদেরই সুখে রাখবার জন্য তিনি নিজেই পড়লেন চরম অসুখে। দিনের পর দিন বিনা চিকিৎসায় বিনা পথ্যতে আমি তাকে তিলে তিলে মরে যেতে দেখেছি। তারপর ব্যাস 1 বছরের মধ্যে মাও গেলেন কেটে। খাওয়ার ব্যবস্থা নেই, পড়াশোনা করার অবস্থা নেই, বন্ধু তো পেটের জ্বালা সহ্য করতে না পেরে কোথায় যে তলিয়ে গেল সালা, আজও তার কোনো হদিশ করতে পারি না। আর তুই বলছিস আমাকে বিয়ে করতে? কেন নতুন এসব কথা তুলছিস? তুই আমাকে বলতে বাধ্য করছিস। তুই জানিস না কেন আমার দাদা অদিত দত্ত আজ মাথা খারাপ হয়ে লুনাটিক অ্যাসাইলামে পড়ে আছে? তুই জানিস না কি তার অপরাধ? বড় লোকের মেয়ে মৈত্রেয়ী মিত্রকে ভুল করে ভালোবেসেছিল। এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া সত্ত্বেও মৈত্রেয়ী মিত্র আর তার বাবা গরিবের ঘোড়ারও বলে চাবুক মেলে দাদাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তুই কি চাস সেই ঘটনা রিপিটেশন হোক? সেই দুরন্ত দুর্দান্ত ছেলে আজ এই সুধীর দত্ত, বুঝলেন ম্যাডাম? ইনফ্যাক্ট বাবা মারা যাওয়ার পর 10 থেকে 12 এই 2 বছর কদিন যে দুবেলা পেট ভরে খেতে পেয়েছি সেটা কিন্তু হাতে গুনে বলা যেতে পারে। তবে সবচেয়ে যেটা বেশি খেয়েছি সেটা কি জানেন? বলুন তো কি? সেটা হলো মার। বন্ধুর অসহ্য খিদের জ্বালা সহ্য করতে না পেরে মানুষের আদিম ক্ষুধার খোরাক হয়ে সমাজের কোন অতল তলে যে তলিয়ে গেল কোনো খোঁজই করতে পারলাম না। যাচ্ছিলাম আর এক রাস্তা ধরে, গোকুল পাড়ার নামজাদা গুন্ডা চোর বদমায়েশ, ওই বয়সেই আমি ওর দলে ফিরেছিলাম। ভিক্ষে ছুতো করে বাড়ি বাড়ি ঘুরে গোকুলকে আমি সব খবর দিতাম আর গোকুল চুরি করত। হ্যাঁ, একবার হ্যাঁ হ্যাঁ, ঠিক শুনতে পাচ্ছি। আপনার কোনো ভুল হচ্ছে না? না না না, এই যে রিস্কের নাম করে বাড়িতে ঢুকে সব সম্মান জেনে গেছে। ঠিক আছে, এই কে তোকে পাঠিয়েছিল বল? না না, তাহলে ঠিক আছে স্যার। আর একটি কথা না, তবে ওদের তোকে লকাপে নিয়ে যাও আর এখানে থাক। আচ্ছা, আপনি আজকে যান, কাল সন্ধ্যের পর দেখা করবেন। নমস্কার।
বকুলি তোকে খবর নিতে পাঠিয়েছিল তো? আমি কি চিনি না, আমি হিন্দি থেকে বিয়ে করতে গেছিলাম। চালা ভিক্ষে করতে গিয়েছিলে, এবারে চালাটা কিরকম লাগছে? ব্যাপার কি হয়েছে? আপনি, আমি অজিত দত্ত, এর দাদা। আইটি আপনার একটি পাক্কা চোর হয়েছে। চোর? হ্যাঁ, একটা বাড়ি থেকে 10,000 টাকার গহনা চুরি হয়েছে। আপনার ভাই তার মধ্যে ইনভলভ, ও তার নিজের করেছে। পুলিশ তোকে কি শাস্তি দেবে? তার আগে আমি তোকে ছেড়ে দিন। আপনি জানেন না, আপনি জানেন না যে আমার বাবা না ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন। তবু কারোর কাছে মাথা হেট করেনি, আর তুমি তার ছেলে হয়ে তার মুখ পড়াচ্ছিস। বিচারে বকুলদের 5 বছর করে জেল হয়ে গেল। আমার বয়স মাত্র 12 বছর। প্রথম অপরাধ, তাই আমার 2 বছরের জন্য জেল হলো। পাঠিয়ে দিলে বহরমপুর পোস্টাল রিফর্মেটরি জেলে। কি সর্বনাশ, সুধীরের জেল হয়েছে? সে আমাদের এই রিফর্মেটরি জেলে এসেছে? আগে হ্যাঁ, আপনি এখানে আসেন জেনে আমি চলে এলাম। যদি দাঁড়া কৃত্তিবাস, এদিকে শোনো, এই স্লিপটা নিয়ে যাও। আর আজকে যে আসামি ছেলেরা এসছে তার মধ্যে থেকে সুধীর বলে ছেলেটিকে ডেকে নিয়ে এসছে আমার কাছে। আসামিদের মধ্যে সুদীপ দাদা বাবু, তার মানে? তার মানে তোমায় বুঝতে হবে না, তুমি তাড়াতাড়ি গিয়ে ডেকে নিয়ে এসো। না যাও। আশ্চর্য, সুধীরের মতন একটা ব্রিলিয়ান্ট ইন্টেলিজেন্ট ছেলে কি করে এরকম হয়ে গেল? আপনি 2 বছর আগে পাড়া ছেড়ে চলে এলেন, তারপরে বাবা মারা গেলেন, আর আমি সংসার চালাতে কলেজে পড়িয়ে 3টে টিউশনি করে সুধীরের দিকে আজ থেকে নজর দিয়ে উঠতে পারেন। এসো সুধীর, এসো। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই যে সুধীর, এসো এসো এসো, আমার কাছে এসো এসো। তুমি কাঁদছো কেন? চোখের জলে সবকিছু ধুয়ে যায় না সুধীর। তোমাকে ভালোভাবে প্রমাণ করতে হবে যে অন্যায় তুমি করেছো সেটা সাময়িক, বুঝলি? এই দেখো দাদা বাবু কে এসে গেল। তুই এখানে কি আদিটা ভালো আছেন? হ্যাঁ ভালো। চল ভেতরে চল, চুপ করে দাঁড়িয়ে। হ্যাঁ, ভেতরে মার কাছে চলো 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 চলো। আপনার কাছে আমার একটা আবেদন আছে। হুম, সুধীর ফোন করেন, তাই বলতে সাহস পাচ্ছি। আপনি দয়া করে একটু দেখবেন যাতে ও সত্যি রিফর্মড হয়। সুধীর আর প্রশান্ত আগে যেমন দুজনে একসঙ্গে থাকতো তেমনি থাকবে, আর ওর সমস্ত দায়িত্ব আজ থেকে আমার। আপনি আমাকে বাঁচালেন, ওকে নিয়ে আমার খুব দুশ্চিন্তা হয়েছিল। জুভেনাইল ক্রিমিনোলজি নিয়ে এতদিন থিওরিটিক্যাল সাইডটা স্টাডি করেছি, সুধীরকে মানুষ করে তার প্র্যাকটিক্যাল সাইডটা আমি যাচাই করতে চাই। ও আমার একটা চ্যালেঞ্জ, জাস্ট চ্যালেঞ্জ। তাহলে সুদীপ, তোর ভিতর 2 বছর জেল হয়েছে, তো তুই কি করে সুপারিনটেন্ডেন্ট সাহেবের ঘরে থাকে? আমরা আর ওর ছেলে প্রশান্ত কলকাতা একসঙ্গেই পড়া করছি, 24 ঘন্টা ওদের বাড়িতে থাকছি। তুমি আমায় দারুণ ভালোবাসি। বেশ তাহলে ভালোবাসা, জেলের আর পুলিশের লোকের আবার ভালোবাসা বলে বেটা। এখন কাল কিছু টাকা নিয়ে আসবি, বুঝলি? আর তোর বড় সাহেবের সিগারেটের প্যাকেট থেকে কিছু সিগারেট। তাহলে একটু বাহার বেড়াতে যাবো। জেলের বাইরে কি করে যাবি? তুই দেখতে পাবে না। আমি চল 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 চল। হ্যাঁ বাবু, ঠিক আছে, তাহলে অনেক রাত হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, ভেতরটা কি আছে আবার দেখে আসি। আমার সঙ্গে ভাগবে না এখানে খতম করে দিয়ে যাবো? তুমি করে যা, আমি তো শুনে যাবো। এই তো মারত কামাফিক দল। হ্যাঁ, সারা পরে টয় কুত্তা কামাফিক বেঁচে থাকা। বস এখানে বস। রোটি খা।
ফেলে দিলি? আমি যাব না, তোকে আসতে দেবো না। তাহলে আমাকে ছেড়ে দে শুনে। সুধী, সুধী, বাবু কোথায়? বাবু পালাতে পারেনি তো? না না, সেটা ঠিক জায়গাতেই আছে। আমি বাবুকে তলা দিয়ে নেমেছি মশাই। এবার মতো আমাকে মাফ করে দিন, এবার মতো আমাকে মাফ করে দিন। মাপ খিরে, তুই যখন নিজের ভুল নিজেই বুঝতে পেরেছিস তখন তোর আর ভয় কি? দেখিস তুই মানুষের মতো মানুষ হবি, তুই অনেক বড় হবি। এবার এবার ভালো করে লেখাপড়া করবি তুই। করবো, এবার থেকে আমি মন দিয়ে লেখাপড়া করবো। আপনি যা বলবেন আমি তাই করবো, তাই করবো। সেই থেকে প্রশান্ত কায়া, আর আমি তার ছায়া। ছায়া যেমন চোখে দেখা যায়, ধরা যায় না, আমিও তেমনি ধরা ছোঁয়ার বাইরে। ছায়ার তো কোনো অস্তিত্বই নেই আপনার। আমারও ঠিক তাই, প্রশান্ত ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। যাক গে ও কথা, ও বেচারাকে এত কষ্ট দিচ্ছেন কেন? মেসমশাই চান বিলেত যাবার আগে ও বিয়েটা করে যাক। তা আপনি হ্যাঁ কি না যারা এটা কিছু বলুন। কি হলো? তা আপনি কি চান যে ও বিলেতে গিয়ে আপনার কথা ভেবে ভেবে পরীক্ষায় ফেল করুক? হ্যাঁ, প্রশান্ত বাবুর সঙ্গে আপনার কোনো কথা হয়নি কি বিষয়? এই বিয়ের ব্যাপারে? আপনার বন্ধুর ধারণা কিন্তু অন্য। না 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 না, ওসব অন্য টন্য কিচ্ছু নয়। ওর ধ্যান ধারণা সবই আপনি। তবে জানেন তো যে আমার বন্ধুটির চক্ষু লজ্জা একটু বেশি। আও যদি সেরকম লজ্জা পায় তাহলে আমি না হয় আপনাদের প্রেমের ব্যাপারে দু একদিন ওর হয়ে একটু প্রক্সিও দিয়ে দেবো। আর আপনি যদি রাজি না হন তাহলে আপনার মুখে কাপড় বেঁধে আপনাকে গায়েবও করে ফেলতে পারি। কিন্তু বিয়েটা ম্যাডাম শেষ পর্যন্ত আপনাকে ওকেই করতে হবে। এই যে ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম, যা বাবা, বিয়ের আগে কথা ছিল যে প্রশান্ত বিয়েটা করবে আর প্রক্সিতে প্রেমটা আমি করবো। তো এরকম গোমরা মুখ করে তাহলে কি প্রেম করা যায় নাকি? কি হলো কি? হ্যাঁ, কিছু না, এই একটু ভাবছিলাম। কি ভাবছো? আর বাতাস পাতা কি প্লট? না কেন নতুন প্লট ভাবতে যাবো কেন বলো? এক মাসে আমার জীবনে যা হলো এই তো একটা দারুণ গল্প। আরে দূর, সে তো বিয়ের সঙ্গে সঙ্গেই সব শেষ হয়ে গেছে। বরং যদি নাম করতে চাও আমাকে নিয়ে একটা গল্প লেখো। সব জলো জলো, কিছু মনে করো না, যা পড়ছি সব জলো। যদি বাঁচতে চাও আমাকে ধরো। ওরে সর্বনাশ, তোমায় নিয়ে গল্প লিখবো? তার মানে নায়ক তুমি? নিশ্চয়, তবে তোমার হাতে পড়লে কি হবে জানি না। যদি সামলে নিতে পারো ম্যাডাম তাহলে লেখিকা হিসেবে তোমার কিন্তু নাম হয়ে যাবে। যা কি না? আর নায়িকা? তুমি অবশ্য নায়কের চরিত্রের তুলনায় নায়িকার চরিত্র একটু দুর্বল হয়ে গেল বটে। তবে বাস্তবে আর কোন নায়িকা স্ট্রং বলো? তবে হ্যাঁ, আধুনিক গল্পের রীতি অনুযায়ী তোমার ওই নায়ক নায়িকার মধ্যে যদি কিছু লট ঘট বা পরকীয়া জাতীয় কিছু বাঁধাতে চাও তাহলে কিন্তু খুব সাবধানে বাঁধিও ম্যাডাম। ভীষণ অসভ্য কি? তারপর ওইসব গল্প টল্প পড়ে তোমার ওই কর্তাটি নিজের বুকেই আবার না সেতো লাগাতে হয়। হাসছো তো, সাবধানে লট ঘট করার দরকারটা কি রে বাবা? যা করার খোলাখুলি করবি, একদম ওপেন লাইসেন্স মিল গিয়া। এবারে এবারটাকে বিলেতে পাঠিয়ে তোমার 1.5 বছর ধরে একেবারে কোষে প্রেম। সে প্রেম, সেই সুযোগ তো তুমি বিয়ে করার আগে চেয়েছি, এখন আবার একটু থাকছে না শুনি। হায় আল্লাহ, এই বুদ্ধি নিয়ে তোর বউ গল্প লেখে, উপন্যাস লেখে? আরে বাবা, তখন তোমার সঙ্গে প্রেম করলে তুমি যে আমার গলায় বসে দিতে না তার গ্যারান্টি কি ছিল? আর তাছাড়া তুমি এখন লাইসেন্স করলে, তোমার কপালে লাইসেন্স, চিঠিতে লাইসেন্স, এখন তো তোমার সঙ্গে নিশ্চিন্তে প্রেম করবো। কি অসভ্য না! আর তুমি সব বসে বসে সহ্য করছো।
বিয়ের পর পুরুষ মানুষের সহ্য শক্তি দ্বিগুণ হয়ে যায়। আর তাছাড়া আমি শুনেছি ওদেশেও মেয়েরা বিয়ের পরই প্রেম করা প্র্যাকটিস করে। শুধু তুই এক কাজ কর, ওকে একটু তালিম দিয়ে নে, আমি ওখানে গিয়ে একটা জুটিয়ে নেবো। তো ভাই প্রশান্ত, ওটি আর করতে যেও না, প্রেম করার ব্যাপারে কিছু মনে করো না। শুনতে তোমার কর্তাটি খুবই আনাড়ি। আর তুমি ভারী এক্সপার্ট। সে প্রমাণ তো আমি বারে বারে দিয়েছি। তারপরে সব বিদেশি ললনা ফলনা দেখে কোথায় গিয়ে দুম করে মাথা ঘুরে পড়বে, তারপর চিৎকার করে গাইবে হায় রে ওপারে তুমি রাধে এপারে আমি, মাঝখানে সমুদ্র বহে রে। তারপর এইসব কাণ্ড বাজিয়ে এই সেকেন্ড হ্যান্ড মাল্টি আমার গাড়ি যাবে আমি কিছু করি নেই। কি কাণ্ড দেখো, না কি জর্সিতে যারা প্রেম করে বেড়ায় হ্যাঁ। তাদের ভাগ্যে কোনো হ্যান্ড জোটে না। দেখবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওহে আমার ফার্স্ট হ্যান্ড, দয়া করে আমার গোজগাছের ব্যাপারে একটু হ্যান্ড লাগাও তো, আমার তো প্রস্তুত যেতে হবে। বাবা, সুধীরকে সেই কথাটা বলুন না। কি বলবে? ও প্রত্যেক চিঠিতে টাকাটা দিচ্ছে তোমায় পাঠিয়ে দেওয়ার জন্য। পাসপোর্ট তো তোমার হয়েই আছে, যাওয়ার ব্যবস্থা করো, টাকা যা লাগে আমি দিচ্ছি। সে তো আপনি দেবেনই মেশমশাই, সে আমি জানি, কিন্তু প্রশ্নটা সেটা না। প্রশ্নটা হচ্ছে যে বিলেত না গেলে কি ভালো ডাক্তার হওয়া যায় না? তা হয়তো যায়, কিন্তু বিলেতের একটা ডিগ্রি থাকলে প্র্যাকটিসটা তাড়াতাড়ি জমে। প্র্যাকটিসের দিকে ওর নজরে নেই জানেন বাবা, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়। ওকে দিন বিলেত পাঠিয়ে কোনো কথা শুনবেন না। থাক, আর গার্জেনই করতে হবে না। আচ্ছা বলুন তো মেশমশাই, গার্জেনের প্র্যাকটিস করবো? প্র্যাকটিস করা মানে তো কিছু পয়সা জমানো। সে কে আছে আমার? টাকার মধ্যে আছে এক দাদা, আর সে তো আপনি সবই জানেন। এরকম মরবিড উত্তর আমি তোমার কাছে আশা করিনি সুধীর। ব্যর্থতার যন্ত্রণা নিয়ে বসে না থেকে আমি চাই মাথা উঁচু করে তুমি এগিয়ে যাবে। ব্যর্থতার যন্ত্রণা টের পেতে দিলেন কোথায়? কথাটা তা নয় মেশমশাই, আপনার হার্টের যেরকম কন্ডিশন, তাতে আপনাকে এভাবে একলা ফেলে রেখে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। কেন? বাবাকে আমি দেখবো। মেশমশাইকে দেখবে তুমি? তোমায় যে রেখেছে ঠিক নেই। জানেন মেশমশাই, প্রশান্ত আমাকে ডেপুট করে গেছে ওকে দেখার জন্য, উনি আপনাকে দেখবেন। হ্যাঁ, আর এখন বিলেতে বসে বসে একামি করে চিঠি লেখা হচ্ছে। না না মেশমশাই, ওসব আপনি মন থেকে ঝেড়ে ফেলুন তো। আমি আপনাকে ছেড়ে কোথাও যাবো না, এই পরিষ্কার কথা। পাগল। বাবু, দুধটা খেয়ে নি। দাদাবাবু আর বৌমা তো এখনো ফিরলো না। আমায় বলে গেছে একটু রাত হবে, কাছেই যেন কোথায় যাবে। রাত 11টা বেজে গেল, তাই তো ভাবনা হোক। না না না, সুধীর যখন সঙ্গে আছে তখন ভাবনার কিচ্ছু নেই। একটা অসুবিধে হয়েছে, তবে সেটুকু কাটিয়ে উঠবার মতন বুদ্ধি ওর আছে। আর ওসব নিয়ে দুভাবনার কিচ্ছু নেই। তুই এক কাজ কর, ওদের খাবারটা না বেশ ভালো করে ঢেকে রেখে দিয়ে তুই খেয়ে নে। না বাবু, আর একটু দেখ। না, গাড়ির এরকম সরাবার টিকিটটা আমার জানা নেই। হ্যাঁ মশাই, আপনাদের এখানে কাছাকাছি কোথাও গ্যারেজ নেই? না, এখানে নেই, আছে অনেক দূরে। এখান থেকে এখন তো মিস্ত্রিকে ডেকে আনা যাবে না। কোনো বাস স্টপ? বাস স্টপ কাছেই আছে, কিন্তু লাস্ট বাস তো ছেড়ে দিয়েছে রাত 8টায়। কি হবে? হবে হবে, অত ভাবছি কেন, জানো না, একটা কিছু করতে হবে। আচ্ছা মানে ওই কাছাকাছি থাকবার কোনো জায়গা, মানে বাংলো টাংলো? হ্যাঁ আছে, দূরে ডাক বাংলো আছে, ওখানে তো আপনি দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলো চলো সেখানে যাওয়া যায়। কিন্তু গাড়িটা কি হবে? না না, গাড়ির জন্য আপনারা চিন্তা করবেন না, আমরা রাত্রে লোক শুয়ে রাখবো, আর খুব ভোরবেলা মিস্ত্রিকে ডেকে নিয়ে আসবো। বাহ, খুব ভালো, থ্যাংক ইউ। আচ্ছা এটা রাখ। হ্যাঁ বাবা, এই একখানা ঘড়ি সত্যি খালি আছে? হ্যাঁ বুঝলে, একখানা ঘড়ি খালি আছে। কোথায় কি? এখানে গাছ কাটাতে হবে। আরে এইসব ভেতরে এসে দাঁড়িয়ে দেখেন। বাবু, আপনার খাওয়া দাওয়া কিছু যাও। কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, তুমি যাও না। বাস্কেটের মধ্যে কফি আর স্যান্ডউইচ রয়েছে, এই খেয়ে আজকে রাত্রে কোনো রকম কাটিয়ে দাও, কি আর করা যাবে। এই তো বাবা সব ফেলে দিচ্ছিলে, কথায় বলে যেটি রাখবে সেইটি কাজে লাগবে। এই যে আমাকে তুমি সঙ্গে রেখেছো, দেখবে একদিন তোমার কত বড় উপকারে লাগে। না মহারানী, খাও। হ্যাঁ একখানা। ভালো লাগছে না। কেন, ভয় করছে? না, ভয় করবে কেন? বাড়িতে কিন্তু খুব ভাবছে জানো। আমি যখন সঙ্গে আছি তখন মেশিমশাই কিছুই ভাববেন না। যাক, মহারানী শয্যা তো প্রস্তুত, এখন
সমস্যা হলো বান্দাকে নিয়ে। তুমি সরস তো? কেন তুমি খাটে শোবে, আমি মাটিতে শোবো? মাথা খারাপ নাকি? মহারানী নেবেন ভূমিসজ্জা আর বান্দা শুবে খাটে। এই খবরটি বিলেতে গেলে পরে ওইখান থেকে একটু বরখাস্তে ছিটিয়ে দিয়ে যাবে। না শুয়ে পড়ো। আরে শো, কবে এলো ফেরো? একটু ঘুরে আয়। হয়েছে এখনো। খাবারের চার্টটা রিজিডলি ফলো করবেন, হ্যাঁ, আর ওষুধগুলো রিপিট করবেন। ওকে কেবিনে নিয়ে যান। ওকে ডক্টর, Yes. আপনার বাড়ির ফোন বললেন খুব আসছেন। আচ্ছা। সুধীর, আমি চন্দ্রানী বলছি। বাবা হঠাৎ অজ্ঞান হয়ে বাথরুমে পড়ে গেছে। তুমি সুধীর একবার ডক্টর বসকে সঙ্গে করে নিয়ে এসো। ডক্টর বোসকে ফোন করে বলে এক্ষুনি না। আমায় কিছু বলবেন? শেষ কাজ তুই করো। শুনুন, আপনি এখন বেশি কথা বলবেন না। এই এই আমার শেষ কথা। আমি আমি চললুম। তুমি তোমার তুমি আমার শেষ কাজ করবে। হ্যাঁ, আর প্রশান্তকে এখন খবর পাঠিয়ে তার লেখাপড়ার যেন ক্ষতি করো না। ঠিক আছে ঠিক আছে, সব হবে খন। আপনি একটু চুপ করুন তো। আর আর আমি সময় পাবো না। আমি চললুম। আর যত তাড়াতাড়ি পারো প্রশান্ত কাজে যাবে। আর কথা
চন্দ্রানী, দাদা, কে? আমি সুধীর। সুধীর? আমি তোমার ছোট ভাই, আমি চিনতে পারছি না। Oh, that's a poor unfortunate old schoolmaster, huh? আজীবন খালি ভুলই করে গেল। তোর নামটা হওয়া উচিত ছিল অধীর, আর আমার নামটা হওয়া উচিত ছিল গর্দভ। জানলে, সক্রেটিস, শোপেনহাওয়ার, কান্ট, হিগেল, এদের সব বই পড়ল। এরা কিন্তু ওই বৃহস্পতির কঠোপনিষদের বাইরে কিছু বলে যেতে পারেনি, কিছু না। এই আমাকে দেখ না, আজীবন দর্শন পড়ে কি পেলাম? হ্যাঁ, কি পেলাম? কিছু না, কিছু না। বিদ্যা, বুদ্ধি, শিক্ষা, দীক্ষা, এসব কিচ্ছু না। বয়সের কাছে কিচ্ছু না, সব অর্থ। অর্থ থাকলেই সব, অর্থ না থাকলেই নয়। যা হবার তা হয়ে গেছে, তা নিয়ে এত দুশ্চিন্তা করছো কেন? দুশ্চিন্তা? ভারতীয় দর্শন বলেছে যে পৃথিবীর যতদিন অস্তিত্ব থাকবে ততদিন ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, কাম, অতীত, বর্তমান, ভবিষ্যতের চিন্তার হাত থেকে মানুষের কোন রকম নিস্তার নেই। আমার তো বর্তমানও নেই, ভবিষ্যৎ নেই। আর অতীতটা কোথায় অন্ধকারে মিলে গেল। তা কেউ যদি তোমার ভালোবাসার মর্যাদা না রেখে থাকে, তাহলে তোমার দোষ কি? কেন তুমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছ? ছোট হয়ে আছি, সত্যি কথাটা কেউ বিশ্বাস করতো না। আমার সম্বন্ধে যা শুনেছিস সব ভুল, সব ভুল। আমার কথা কেউ শুনতেই না। দেখছিস না, ওই পাড়ার লোকগুলো বলতো, হ্যাঁ গরিবের আবার ঘোড়ারও। আর পাড়ার ছেলেগুলো ওই আমার গায়ে ঢিল মারতো আর বলতো, এই পাগলা বিয়ে করবি? হ্যাঁ, এই পাগলা বিয়ে করবি? হ্যাঁ, এই পাগলা বিয়ে করবি? হ্যাঁ হ্যাঁ। দেখে ওসব কথা বাদ দাও। সত্যি কথাটা কি বলছিলে? তুমি কি বলতে চাইছো বলো তো? বলো না, আমাকে বলো না। অনেকবার অবশ্য মনে হয়েছে তোকে বলবো, কিন্তু কোথায় একটা সংকোচ এসে বারে বারে বাধার সৃষ্টি করতো। কিন্তু আমি তো তোর কাছে আর ছোট হয়ে থাকতে পারবো না। না না, লুকিয়ে সুধীর, আমি আমি বোকা হতে পারি, বাট আই এম নট দ্যাট ফুল যে মৈত্রীর মতো মেয়ের কাছে আমি আমি গিয়ে ভালোবাসার কথা জানাবো। আই ওয়াজ নেভার দ্যাট ফুল। মানুষের অবচেতন মনটা একটা স্নেক পিটের মতো, স্নেক পিট। যখন তখন সেখান থেকে সাপ বেরিয়ে তাকে তাকে চুপুর মারতে, যেমন আমাকে। Apart from such instances of innate inversion, it is probable that every normal human being is in some degree liable to perversion under unfavorable circumstances. তাহলে তার মানে, তাহলে কি আমরা সবাই পারবো? হ্যাঁ, ম্যাকডুগেলের থিওরি অনুযায়ী আমরা প্রত্যেকটি মানুষ টু সাম এক্সটেন্ট পারভার্টেড এবং অ্যাবনর্মাল। আচ্ছা অদিতা, আচ্ছা আমি যদি কোনো দোষ করি তাহলে সেটা তো অন্যায় হবে না, না? অবশ্য ফ্রয়েডিয়ান থিওরি বলছে যে মানুষ যখন কোনো অন্যায় করে বা অপরাধ করে তখন তার অজান্তে তার অবচেতন মনটা কাজ করে। তখন মানুষ তার মনের উপর কন্ট্রোলটা অ্যাবসলিউটলি হারিয়ে ফেলে। কিন্তু কেন এমন হয় অদিতা?
বলুন না। এটাকে রিবেলিয়ান ইনস্টিংক্ট বলা যেতে পারে। ধরো যদি কোনো মানুষকে শিশু বয়স থেকে প্রত্যেক কাজে বাধা দেওয়া হয়, আঘাত করা হয়, তখন তার মনের মধ্যে একটা বিদ্রোহের ভাব হয়। তখন সে ওই সমস্ত ওই নানা রকম খারাপ কাজ করতে চায়, অন্যায়ের কাজ করতে চায়। আর একটু বুঝিয়ে বলুন না। ডক্টর ফ্রিঙ্ক এক জায়গায় বলেছেন যে একটি ছেলেকে সিগারেট খাওয়ার জন্য তার বাবা এমন মার মেরেছিল যে তারপর থেকে ছেলেটি কোনো জায়গায় ওই নো স্মোকিং বোর্ড দেখলে পরে সেখানে আগে গিয়ে সিগারেট খেত। তাহলে এর থেকে আমরা কি পাচ্ছি? যে ওই বাধা বা আঘাত পাওয়ার জন্য ছেলেটির অজান্তে তার অবচেতন মন কাজ করেছিল, তার মনের উপর কন্ট্রোল সে একেবারে হারিয়ে ফেলেছিল। কি হলো? আমার পিঠে যেন মনে হচ্ছে কি ঢুকেছে, একটু দেখুন না। তোমার জামার জিপটা খুলে গেছে, আমার মনে হয় নবটা কোনো রকম টিকল করছে। লাগিয়ে দিন না। হ্যাঁ। কি করছো? কি করছো? একটু ছাড়ো। কেন? আমি তো ভালোবাসি। ছাড়ো কি বলো? না না তুমি ছাড়ো না বাপে, দেখো না বাপে, আমি কিন্তু কিচ্ছু করিনি। বিশেষ করে আমি কিচ্ছু করিনি। আমাকে না একাতে ঠিক আছে ঠিক আছে। মৈত্রী, তুমি এসব কি বলছো? কি যা সত্যি তাই বলছি। না না না, চমৎকার। এই আপনি কি বলছেন? এই তোমার শিক্ষা দীক্ষা? আপনি বিশ্বাস করুন যে আমি মৈত্রেয়ীকে ছোট বোনের মতো ভালোবাসি। আই সে শাট আপ। কি আশ্চর্য! তোমার ভালো মানুষের মুখোশের আড়ালে এই নোংরা মনটাকে তুমি এতদিন ঢেকে রেখেছিলে। তুমি যে এতখানি নীচ, কিছু আমি কল্পনাও করতে পারিনি। গেট আউট, আই সে গেট আউট। আপনি এ কথা বিশ্বাস করতে পারছেন? নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না, গরিবের ঘোড়ারও। হ্যাঁ, আই সে গেট আউট। এইভাবে মিথ্যে কলঙ্ক মাথায় নিয়ে চাবুক খেয়ে চোরের মতো আমাকে চলে আসতে হলো। সুধীর, তুমি এসব কথা আমাকে আগে বলনি কেন? কেন বলনি বলো? ফরেন থেকে সবার কাছে তুমি ছোট হয়ে আছো। কি জানিস, ওই লজ্জা আর আত্মগ্লানিতে আমার সব কিরকম গরিমান হয়ে গেল। সব চারিদিকে কিরকম অন্ধকার দেখতে লাগলাম, সব ধোঁয়া 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 হয়ে গেল। ঠিক আছে শোনো, সামনের সোমবারে আমি লন্ডন যাচ্ছি এমআরসিওজি পড়তে। লন্ডন যাচ্ছিস? যা যা যা, খুব ভালো, খুব বড় ডাক্তার হয়েছিল। হ্যাঁ যা। শোন, বিলের থেকে একটা দামি চাবুক কিনে আনতে পারিস? অনেক টাকা রোজগার করে ওই ওই মৈত্রীর সামনে দাঁড়িয়ে বলতে পারবি যে আমি অদিত দত্তের ভাই, চাবুক কেনার পয়সা আমাদের আছে। হ্যাঁ পারবি? পারবি না? বল না, পারবি না বলতে? হ্যাঁ পারবি না? পারবি? তোমাদের অপমানের প্রতিশোধ আমাকে সুদে আসলে আদায় করতে হবে। হ্যাঁ সত্যি বলছিস? হ্যাঁ সত্যি বলছিস? তুই পারবি? হ্যাঁ পারবি পারবি? পারতে আমাকে হবেই, কিন্তু তার আগে তোমাকে আমায় একটা কথা দিতে হবে। হ্যাঁ বল বল বল। যেসব ঘটনা ঘটে গেছে ওসব আজে বাজে চিন্তা মন থেকে একেবারে ঝেড়ে ফেলে দিতে হবে। বলো পারবে? বলো পারবে? হ্যাঁ কিন্তু কিন্তু আমার সেই অতীতটা, হ্যাঁ ওটা 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 নিয়ে হবে। হ্যাঁ আবার এসব বাজে চিন্তা। আচ্ছা আচ্ছা ঠিক আছে সুধীর, আমি 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 চেষ্টা করবো বুঝলি। ওই দুশ্চিন্তার হাত থেকে কি মুক্তি পাবো জানি না।
নিয়ে ফেল করতে লাগলাম। সুধীর বলতো ওকে নিয়ে একটা গল্প লিখতে। শুধু ওকে নিয়ে নয়, আমাদের নিয়ে একটা উপন্যাস শুরু করেছি। নাম দিয়েছি আমি, সে ও শাখা। তোমরা তো পরশু ফিরছো, তারপর আবার শুরু করব। জানি না শেষ পরিণতি কি হবে, দেখা যাক। স্যার, নার্সিং হোম ওপেনিং এ তো 1 উইক বাকি, এখনো ইনভিটেশন কার্ডগুলো এলো না। সরি, আমি বলতে ভুলেই গিয়েছিলাম, ইনভিটেশন কার্ড তো এসে গেছে। আর এই ওপেনিং এ আমরা আমাদের সিলেক্টেড ফিউ ডাক্তার বন্ধু ছাড়া আর বিশেষ কাউকে বলতে পারছি না। আমি একটা লিস্ট বানিয়ে রেখেছি, আপনি এই লিস্ট থেকে কার্ডগুলো ডিসপ্যাচ করে দেবেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। পেমেন্ট লিস্টগুলো যদি একবার দেখতেন স্যার। ওগুলো তো এখন দেখে লাভ নেই, আপনি বরং একটা কাজ করুন, সকলকে জানিয়ে দিন যে পেমেন্ট নার্সিং হোম ওপেনিং এর 1 সপ্তাহ পরে হবে, প্লিজ। নমস্কার। অ্যাঞ্জেলা কি হসপিটাল ওয়ার্ডিং ক্লিনার? ও তুমি যত আমি গাল ভরা নাম দাও, আসলে তিনি একটি ম্যাট্রান। শেষে দিলের দিয়ে তোমার ভাগ্যে একটা ম্যাট্রানি জুটলো। তুমি রানী তো বটে। আর তোমার নামটা কি? চন্দ্রাণী। খুব সুন্দর নাম। খুব সুন্দর নাম, সংস্কৃতে উচ্চারণ করো চন্দ্রাণী। চন্দ্রাণী মোটেই। বলতে গেলে আটকে যেতে পারে। ওটাই। মোটেই না। আর এই কিরকম স্মুথ নাম, ম্যাট্রান। আর অ্যাঞ্জেলাকে দেখছে না, জাস্ট লাইক অ্যান এঞ্জেল। আর কি যৌবন! কি যৌবন! মোটেই না। আচ্ছা চলো, ভালো দেখতে কিন্তু চলো, প্রশান্ত আচ্ছা চলো। এসো এসো। ভাই ফার্নিচার গুলো এসেছে? মেজর পোর্শন অফ দ্য লট এসে গেছে, আরগুলো 2 দিনের মধ্যে এসে পড়বে। এক্সেলেন্ট। আচ্ছা প্রশান্ত, আচ্ছা তুই বলতো সেই আমাদের সেই নমস্কার। পরিচয় করে দিই চন্দ্রাণী, ইনি হলেন আমাদের নার্সিং হোমের নিউলি অ্যাপয়েন্টেড সেক্রেটারি মিস শ্রীলেখা চ্যাটার্জি, মালকিন। আপনি বসুন, দাঁড়ালেন কেন? আপনি আমাকে তুমি বলবেন, আপনাকে কিন্তু আমি চিনি, মানে অনেকবার দেখেছি। আমাদের কোথায় হলো তো? ইউনিভার্সিটিতে। আপনি আমার 2 বছর সিনিয়র ছিলেন, আর তখন আপনার অলরেডি 2খানা উপন্যাস বেরিয়ে গেছে, সেই জন্য লেখিকা হিসেবে বিশেষ করে চিন্তাম। তাই নাকি? স্যার, আমি এখন যেতে পারি? অ্যাপ্লিকেশনে তো আরো অনেক কোয়ালিফাইড মেয়ে ছিল, তা হঠাৎ একে পছন্দ হলো কেন? কারণ এই পোস্টে চেহারার চটকটাই হচ্ছে সব থেকে বড় কোয়ালিফিকেশন। আর তাছাড়া হি ইজ হাইলি রিকমেন্ডেড বাই ডক্টর দাস সুধীর। আহা, তার চেহারার চটক তোমার দরকার থাকতে পারে, ওর কি দরকার শুনি? তাহলে তোমাকে গোপন বাসনাটা বলেই ফেলি। এখন কথা হচ্ছে, এই মিস চ্যাটার্জি যদি তার রূপের চটক দিয়ে আমার মন্টু ঘোরাতে পারে, তাহলে তো হয়েই গেল, আমার একটা ফিল্ডে হলো। বাঁচা যায়। বাঁচা যায়। আর যদি ডক্টর প্রশান্ত রায়ের মুন্ডুটি ঘোরাতে পারে, তাহলে তো আমি তোমাকে নিয়ে কাটবো। শুনুন, আমার মুন্ডু ঘোরাবার চেষ্টা করবেন না, ও মুন্ডু অনেক ভালো কাজে লাগে। আপনি ওকে নিয়ে সোজা কেটে পড়তে পারেন, তোকে আটকাচ্ছে এটাকে। আমার ভাগ্য ভাই, আমার ভাগ্য। তাহলে আমার ভাগ্যে সব নিনিগুলো কেটে পড়ছে। হ্যাঁ, এই চন্দ্রাণী মেঘরানী সব কেটে পড়ছে। তাই একবার চেষ্টা করে দেখছি যে কোন ডব্লিউটা আমার ভাগ্যে টিকে, ওম্যান অর ওয়ান। হাসছো কি? হাসবার কি আছে? আসুন স্যার। বাহ, ফ্লোরেন্স নার্সিং হোম। প্রশান্ত, ওদের নার্সিং হোমের নামটি বড় খাসা। ফ্লোরেন্স নাইটিঙ্গেল। জানো সুধীর, ওর গ্রেভে শুধু 2টি অক্ষর লেখা আছে, FN। তার মানে উনি কোনো প্রচার করতে চাননি, ছেড়ে ছেড়ে নিঃস্বার্থ সেবা করতে। তোমাদের আদর্শ যেন তাই হয়। দেখো মৈত্র, ওসব গাল ভরা কথা শুনতেও ভালো, বলতেও ভালো, বাস্তবে ওসবের কোনো মূল্য নেই। না স্যার, আদর্শ যে একেবারে নেই এই কথা বলা চলে না। অর্থ করি বিদ্যা শিখেছি, অর্থ উপার্জন তো করতেই হবে স্যার। আপনাদের অ্যাপারেটাস অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট বেশ আপ টু ডেট। দেখে মনে হচ্ছে আপনাদের নার্সিং হোম দুদিনেই জমে যাবে। সেটা ডিপেন্ড করছে আপনাদের কোঅপারেশনের উপরে। স্যারেরা যদি একটু আমাদের, তার প্রমাণ তো অলরেডি পেয়েছে। তোমাদের ফর্মাল ওপেনিং এর আগে আমি আর ডক্টর মৈত্র 4-5 জন ক্লায়েন্ট পাঠিয়েছি তো। তো বলছিলাম কি যে আমাদের কমিশনটা কি হবে? থ্যাংক ইউ স্যার, আপনাদের এরকম সাপোর্ট যেন সবসময় পাই স্যার। পাবে হে পাবে।
ভালো কথা বাসু, চলো আমরা আবার পেশেন্টের দেখে আসি। চলো আমিও মিসেস সাক্সেনাকে দেখে আসি। ডক্টর মৈত্রকে সঙ্গে নিয়ে যান, মিস্টার জি বেতন। বুঝলে ডাক্তার প্রশান্ত, রথ দেখা হবে, কলাও ব্যথা হবে। মৈত্রী, আমি ক্লাস। এই শোনো, একটু তাড়াতাড়ি এসো কিন্তু, আমার আবার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। সে কি, আপনি অ্যাপয়েন্টমেন্ট রাখতে গেলে তো আমরা সবাই মিলে ভীষণ ভাবে ডিসঅ্যাপয়েন্টেড বোধ করবো। চলো। তা কি করে হয় মিসেস বোস? মেটার্নিটি সেকশনটা হচ্ছে আমাদের স্পেশালিটি। আপনাকে যদি ওই মেটার্নিটি ওয়ার্ডে নিয়ে যেতে না পারি আমাদের খুব খারাপ লাগবে। আমার প্রেজেন্স যদি আপনাদের কাছে এত ইম্পর্টেন্ট হয়, আমি না হয় থেকেও যেতে পারি। নট অনলি ইম্পর্টেন্ট, আপনার কামিং প্রেজেন্স উইল বি স্পেশাল অ্যাট্রাকশন। তাই না? শুধু হ্যাঁ, এখন দয়া করে তোমার স্পেশাল অ্যাট্রাকশনটা একটু ডাইভার্ট করো তো। সরি ম্যাডাম, সরি 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 ভেরি সরি। আসুন মিসেস রাস্তা, আপনাকে আমি মেটার্নিটি ওয়ার্ড দেখছেন। আচ্ছা, তোমার কি মান অপমান জ্ঞান নেই? আগে না, গায়ে তোমার কিসের সামনে? গন্ডারে। শোনো, মিসেস বাসু তো তোমাদের থেকে সম্মানে বড়, সেটা তো খেয়াল রাখা উচিত। কিছু সম্মানে বড়, তাতে কোনো অসুবিধা হয় না, তাই না? তেस्तो না, তেस्तो না। মহিলা আমাকে একটা চান্স দিয়ে দেখুক না, আমি ওকে মাস খানেকের মধ্যে নার্সিংহোমে ভর্তি হতে বাধ্য করবো। অ্যাটলিস্ট আমাদের মাস্টারমশাই ডাক্তার বাসুর মুখে চেষ্টা করে দেখা উচিত। থাক থাক, ঢের হয়েছে। মাস্টারমশাই স্ত্রী সম্বন্ধে যা সব রিমার্ক করছো তোমরা, ওকে আর মাস্টারমশাই বলে দেখো না। রিমার্কস কি আর সাদে করছে ম্যাডাম? ডক্টর বাসু হার্ট স্পেশালিস্ট হয়ে নিয়ে আর নারী পুরুষের হৃদয় চুষে বেড়াচ্ছেন, কেবল নিজের গিন্নি হৃদয়টুকু ছাড়া। কিরকম? ওই রকম ভদ্রলোক যদি নিজের স্ত্রীর হৃদয়ের খবরটুকু রাখতেন, তাহলে অতল রহস্যের মধ্যে পড়ে হাবুডুবু খেতেন। তা তার স্ত্রীর হৃদয়ের খবর তুমি পেলে কি করে শুনে? নিজের স্ত্রী নেই বলে তাই ভাবছি এবার থেকে পরস্ত্রীদের কাছ থেকে দূরেই চলে যাবো। প্রশান্ত, আমি যে পার্ক স্ট্রিটের ফ্ল্যাটটার পজিশন পেয়ে গেছি ভাই, ভাবছি কাজে চলে যাবো। এত বড় বাড়িতে তোমার অসুবিধাটা কি শুনে? তুমি বুঝছো না ম্যাডাম, এক জায়গায় দুজন ডাক্তার থাকলে ভালো কথা জমে। আর এখন থেকে তোমার স্বামীর সঙ্গে আমার একবারে রিয়েল কম্পিটিশন। কম্পিটিশন না চাই, তুই তো মেয়েদের দিক ছেড়ে চাইল্ড স্পেশালিস্ট হয়ে গেছিস, সুতরাং আমার সাথে কম্পিটিশনটা কোথায়? এখন এটা যদি শিফট করতে হয় তো সামনের রোববার যায়। কেন? কাল তো রসিন খাসনবিসের বাড়িতে ডিনারের নেমন্তন্ন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা কন্ডিশনে তুমি শিফট করতে পারবে, আমার বাড়িতে দুবেলা সময় খেতে হবে। জয় গো মহারানী, আমাকে একটু দিন না। ও আমি ওই মিসেস সাক্সেরিয়ার ইসিজিটা দেখেছি, বুঝলে? আমার কতগুলো বক্তব্য ওখানে আছে, বুঝলা? যেটা কি বলছো? হ্যাঁ, হোয়াট ইজ দিস? হ্যাঁ, গো সব চুপচাপ কেন চ্যাটার্জি? হ্যাঁ, ইজ দিস এ পার্টি? হোয়াট টাইপ অফ পার্টি? অ্যাজ এ ফিল্ম অর সামথিং এলস? হ্যাঁ, সুধীর কোথায়? সুধীর পার্টিতে সবাই যদি গ্লাস হাতে ফিলোজফারের মতন দাঁড়িয়ে থাকে, তা আমি কি করতে পারি স্যার? অমল, ইউর ওভার, নো মোর। ওভার? হোয়াট ডু ইউ মিন? মানুষের রোগ কষ্ট এগুলোকে ওভারকাম করা হচ্ছে আমাদের প্রফেশন, আর তুমি বলছো ওভার? হ্যাঁ, কি বলছো কি? তুমি একটু চুপ করো তো। আমাকে তো চুপ করতে বলছো, ওইটাকে চুপ করে আছে। দ্যাটস অন ক্যাট সুধীর। এই বলেছেন স্যার, সুধীর চুপচাপ থাকলে কবে কোথায় কখন কোন পার্টি আমাদের জোগাড়। রাইট পর্যন্ত, রাইট রাইট আচ্ছা, রাইট। আমি ওকে দেখছি, তুমি দয়া করে এবার একটু থামো। আমাকে থামতে বলছো? আমাকে থামাতে হলে সুধীরকে কথা বলাতে হবে, গাওয়াতে হবে, নাচাতে হবে। প্লিজ ডু সামথিং। পার্টিতে এরকম প্যাঁচের মতন বসে দেখতে ভালো লাগছে না। আমি তো বলছি, আমি দেখছি ওকে, তুমি এবার দয়া করে একটু চুপ করো। ওকে 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 ডার্লিং, ওকে। মৈত্র, কাম অন। সত্যি কি ব্যাপারগুলোকে দেখো দোস্ত, আপনার সাথে অসম্মত লাগছে কেন? দেখুন স্যার, আমি দুর্মুখ লোক আছি, ফট করে কি বলে বলে ফেলবো, ফট না সবার কাছে অপ্রিয় হয়ে যাবো। সেই জন্য আমি ঠিক করেছি যে আমি আজ একবারে চুপচাপ থাকবো। সুধীর, প্লিজ প্লিজ। আমার তো মনে হয় বিশেষ কারোর অনুপস্থিতিটাই কারণ। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই, কিন্তু আপনি যদি বলেন তাহলে আমি আমার মধ্যে তৃপ্ত গ্রহণ করতে পারি। স্যার, আমার তো মনে হয় পারেন। কেন?
সেটা বোধহয় একমাত্র চন্দ্রানীরাই পারে না। এই যে শোনো শোনো, এই যে চন্দ্রানী, আপনার বসুন, আপনার বসুন। একটা কিছু করো। মানে মানে স্যার বলতে চাইছেন যে আমরা একটা কিছু হাঙ্গামা টাঙ্গামা না করলে পার্টি নাকি সেরকম জমছে না, তাই আমি ঠিক করেছি যে এখন থেকে আমি তুমি নাচবো, গাইবো, হাসবো, কাঁদবো। হ্যাঁ, কাঁদবে কি হে? হ্যাঁ, না 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 স্যার, ওটা সন্ধ্যাবেলা থেকে ফুসকে বেরিয়ে গেছে, তারপর এই পেটে একটু পানীয় পড়েছে তো। এই দেখুন, আপনাদের প্রিয় সাহিত্য থেকে আমায় গালাগাল দিচ্ছে, এরপর যদি আমি কিছু করে বসি তাহলে দোষটা কার হবে? আমার না ড্রিঙ্কের? না না, কিচ্ছু দোষ হবে না, কিচ্ছু দোষ হবে না, সব দোষ ড্রিঙ্কসের হবে। আপনি যা খুশি তাই করতে পারে। এই হাসি মানায় না তো চন্দ্রানী মুখ ছাড়া, এই হাসি মানায় না তো চন্দ্রানী মুখ ছাড়া, তারার ভিড়েও ঠিক চেনা যায় কোনটা যে সুখ তারা, এই হাসি মানায় না তো চন্দ্রানী মুখ ছাড়া। মুখ নয় চাঁদের আলো, রাগলে পরে মানায় ভালো, ছাড়তে পারি যদি তুমি আমার ডাকে দাও সাড়া। মুখ নয় চাঁদের আলো, রাগলে পরে মানায় ভালো, ছাড়তে পারি যদি তুমি আমার ডাকে দাও সাড়া। ঠোঁটে ফোটে দুষ্টু হাসি, চাও নাকি কাছে আসি, এমন নিয়ে কেমন করো, এ তোমার কেমন ধারা, এই হাসি মানায় না তো চন্দ্রানী মুখ ছাড়া, তারার ভিড়েও ঠিক চেনা যায় কোনটা যে সুখ তারা, এই হাসি মানায় না তো চন্দ্রানী মুখ ছাড়া। জানি না তো মরণ কিসে, মরেছি যে প্রেমের বিষে, সে যে ছোঁয়া যে কোন সাজে, লজ্জা তোমার মানায় না যে। জানি না তো মরণ কিসে, মরেছি যে প্রেমের বিষে, সে যে ছোঁয়া যে কোন সাজে, লজ্জা তোমার মানায় না যে। লোকের কথায় কি আসে যায়, মনি জানে মন যে কি চায়, মনি শুধু তোলে ফনা যখন সে হয় মনি হারা, এই হাসি মানায় না তো চন্দ্রানী মুখ ছাড়া, তারার ভিড়েও ঠিক চেনা যায় কোনটা যে সুখ তারা, এই হাসি মানায় না তো চন্দ্রানী মুখ ছাড়া। তখনই বলেছিলাম সুধীর, একটা কিছু করো, একটা কিছু করো। জানিস, সেদিন সে পার্টির পর থেকে মৈত্রী বসির কি রাগ তোর উপর। কেন? সেদিন সুধীর যা কাণ্ড করলো তাতে তো আমার রাগ হওয়ার কথা, তা হঠাৎ উনি রেগে গেলেন কেন? উনি তো 5 জনের কাছে বলে বেড়াচ্ছেন ডক্টর দত্তের উপরে তো নিশ্চয়ই কোনো বিশেষ দুর্বলতা আছে, তা না হলে ওরকম ইচ্ছমির জবাবে একটা চাবুক এনে দুঘা বসিয়ে দেওয়া উচিত ছিল তোর। উনি নিজে হলে অন্তত তাই করতেন। যাদের মন এত সংকীর্ণ নোংরা, সেসব মহিলাদের সোসাইটিতে ফ্রিলি মিশতে দেওয়া উচিত না। আর তোদের মৈত্রী বোসকে বলে দিস, সুধীরের প্রতি বিশেষ নয়, 16 আনা দুর্বলতাই আমার আছে, তবে সেটা বন্ধু হিসেবে। দেখি মলি, আমি যা বলবো তাই শুনতে হবে, তা নাহলে লেমন চুষ বাদ কই দেখি বড় করে। হ্যাঁ না না, কিছু নেই, কিছু
অপারেশন এখন চলবে না, আপনি ক্যাপসুলটা পেনটা চালিয়ে যান। চলি বাবা। হ্যালো, ফ্লোরেন্স নার্সিং হোম, প্লিজ পুট মি টু ডক্টর দাস। দূরভাষ কেন, মধুরভাষিনী। তুমি যখন ডেকে পাঠিয়েছি তখন কেন এসে থাকতে পারি? বলো কি খবর? আমি মোটেই তোমায় ডাকিনি। আরে ডাকনি মানে? তুমি না ডাকলে আমি কি ওকে জোর জবরদস্তি ধরে এনেছি নাকি? না, আমি ডাকিনি। প্রশান্ত, তুই যে বললি তোর গিন্নির মেজাজ একেবারে নর্মাল, কিন্তু এতে দেখছি একেবারে বল ফায়ার রে। আচ্ছা দেখছি, তুমি যখন এত রেগে আছো তো ওকে ডেকে আনালে কেন? তুই সত্যি আমার ডাকুনি? না, ডাকিনি। আমার দিকে চেয়ে বলো তো ডাকুনি? বলছি তো ডাকিনি। তাহলে চলি। কোথায় আছো তুমি? তা তুমি যখন ডাকুনি তখন এখানে থেকে আমি কি করবো? মনে মনে ভেবেছিলাম ডাকবো। গন্ডগোলটা তো এখানেই পাচ্ছি। না মানে? সূর্যদেবকে মনে মনে ভেবে কুন্তি দেবীর কি হয়েছিল। সবসময় আর কি ভালো লাগে না শুধু? হয়েছে। এত মেজাজ গরম কিসের? সেদিন কি এমন করা হয়েছে? সেদিন কি করা হয়নি, তুমি কি করতে বাকি রেখেছিলে? এই তো মিসেস খাসমি মিসেস কতগুলো কথা আমায় বলে গেল। আরে শোনো শোনো, কি বললো? কি বলে গেছে মিসেস খাসনাবি? সবার কাছে মৈত্রীপুরুষ বলে বেড়াচ্ছে। সেদিন যদি তুমি ওর সঙ্গে ওরকম অসভ্যতামি করতে, তোমার তাহলে চাপকে শুরু করে দিত। আমি সব সহ্য করে গেছি, কারণ আমার নাকি তোমার উপর উইকনেস আছে তাই। এই কথা, এই ব্যাপার। চাবুক মারার পদক্ষেপটা মৈত্রী বছর খুব ছোট বয়স থেকে আছে। তার মানে তুমি কি করে জানো? আমি জানি ওর সঙ্গে আমার একটা ছোট্ট বোঝাপড়া হওয়া দরকার। কি কি? মজা খেতে দেবেন না? চলো চলো চলো। আগে বলো। কি হলো, কিছু বলছো না যে? কি ভাবছো? ভাবছি ডক্টর অমল বোস পার্টি দিচ্ছেন, এত বড় আশ্চর্যের ব্যাপার। তা উপলক্ষটা কি? উপলক্ষটা ওদের বিবাহের ৫ম বার্ষিকী। ও তোমরা ডাক্তাররা যা ইচ্ছে তাই করো, ও পার্টির ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। আর ওই ভদ্রমহিলার বাড়িতে আমি জীবনে যাব না। তুমি শুনলে আশ্চর্য হবে, স্যার কিন্তু সুদীর্ঘ বাদ দিতে পারেনি, আর সে যাচ্ছে। তাই নাকি? বাঁচালে তবে তো আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি কিছুতেই যাব না। তোমাকে যাওয়ার জন্য সুধীর স্পেশালি রিকোয়েস্ট করেছে। আমরা আমাদের গাড়িতে যাবো, সুধীর আলাদা যাবে। আর তাছাড়াও কথা দিয়েছে ওখানে গিয়ে ও তোমাকে চিনতেই পারবে না। চিনতে পারুক না পারুক আমার কিচ্ছু এসে যায় না। আমি প্রতিজ্ঞা করেছি যে পার্টিতে সুধীর আছে আমি সেখানে নেই। চন্দ্রানী, তুমি কিন্তু সুধীরের ঠাট্টাটাকে সিরিয়াসলি নিয়ে ওর ওপর খুব অবিচার করছো। আর তাছাড়া তুমি বুঝতে পারছো না, তুমি যদি না যাও তো মৈত্রী বোস ধরে নেবে যে তুমি ওর ভয়েই গেলে না। হ্যাঁ, তুমি যে ওকে ভয় পাও না সেটা এস্টাবলিশ করার জন্য অন্তত তোমার যাওয়া উচিত, বলো ঠিক কি না? খুব বাচ্চারা বিরক্ত। তো ঘুমো, আলোটা নেব। ওরে জামাই তো খুব। 8 নম্বর পেশেন্টের কোনো গার্জেন এখানে উপস্থিত আছে? না, ডক্টর রয় বোধহয় সিজারিয়ান এক্সপেক্ট করছেন, আছে। তাই পেশেন্টের গার্জিয়ানকে তাড়াতাড়ি 4টের সময় আসতে বলেছেন। আছে। ডক্টর রায়কে বলবেন যে আর্জেন্সি দেখে আমি অপারেশন করে দিয়েছি। পেশেন্ট এবং চাইল্ড দুজনই ভালো আছে। ওরা এখনো কোনো টাকা জমা দেয়নি, দেয়নি, দিয়ে দেবে। কিন্তু ওদের কথা শুনে মনে হচ্ছে এত টাকা পয়সা ওরা জোগাড় করতে পারবে না। যে টাকাটা শর্ট পড়বে আমার নামে লিখে দিও। Any more questions? No, you are beyond all question. প্রশান্ত, পড়া পড়া। না না, আমি পড়াবো কেন? মিসেস বোস। আরে তুই পড়া না, মিসেস বোস তো পড়া পড়াবে। কি আশ্চর্য! বাহ, মানায়। আজকে না পড়লে আর কবে পড়বেন স্যার? হ্যাঁ, প্রতি বছর তোমার এই ফাংশনটা চালিয়ে যেও বোস, তাতে করে তোমার সেকেন্ড হ্যান্ড হার্টের হৃদয় বন্ধনটা আরো দৃঢ় হবে। বেড়ে বলেছ। উইথ ডিউ রেসপেক্ট স্যার, প্রায় ক্ষেত্রে বিবাহের পর ওটা হৃদয় উদ্বন্ধনে পরিণত হয়। মিসেস বাসু কোথায় গেছে? কি হলো মিসেস বাসু, আজকের দিনে আপনি এখানে কেন? আসুন। উদ্বোধন থেকে গলা ব্যথা থেকে যে বিবাহ বন্ধনে ধরা দেয়নি। সে কি, আপনি নাকি বিলেত গিয়েছিলেন মনস্তত্ব করতে, লোকচরিত্র বুঝতে পারেন না? আরে আসুন আসুন, মিস্টার মিসেস আসুন, প্লিজ কাম ইন। আই এম নট এ ম্যারিং ম্যান, বুঝলেন? হোয়াট টাইপ অফ ম্যান ইউ আর? ফ্লার্ট ফ্লার্ট। কই তার তো কিছু প্রমাণ পাইনি। পাবেন পাবেন, ক্রমশ প্রকাশ। আসুন। আরে আরে মিস্টার মিসেস আসুন প্লিজ।
কি যেন বলছিলেন? বলছিলাম যে আস্তে আস্তে সব জানতে পারবেন। আসো। থ্যাংক ইউ। আপনি তো সবসময় আমাদের বলেন কিছু করো, কি করো। স্যার আজকে আপনি একটা কিছু করুন। আরে দূর, তোমাদের বয়স আমরা অনেক কিছু করেছি, আজকে তোমরা কিছু করো। হ্যাঁ, কি মাত্র? ম্যাডাম, আজকের দিনে আপনার জায়গা একেবারে এখানে সাড়ে পাশে। হ্যাঁ স্যার, এবার এটা পরিয়ে দিন আপনি। সে কি? হ্যাঁ হ্যাঁ স্যার, মাল্যদানটা সেরে ফেলুন। তাহলে পার্টিটা জমছে না। আজকের দিনে স্যার, আপনার নিজের বিয়ে করা বউ যখন বলছে তখন ধরো তো। দাও দাও দাও। কি সব পাগল, হ্যাঁ করো। Many, many happy returns of the day. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Cheers. আরে বাবা, আমাকে যে নিট দিয়ে দিয়েছে। সে কি? হ্যাঁ, এই প্রশান্ত, আজকে রাতে বেশি খাইছে, তোর বউ তো আবার চন্দ্রানী আবার কি বললে? না স্যার, মানে ওটা বলা বল না তোর বউকে বলছি, বল না। না স্যার, ওটা প্রকাশ্যে বলা যাবে না। কেন প্রকাশ্যে বলা যাবে না? আরে কি মুশকিল, তোমাদের সব বলার পারমিশন তো আমি দিয়ে দিয়েছি। চন্দ্রানী বলছিল, কি বলছিল, 4 পেগের বেশি খেলে ঘরে ঢুকতে দেবে না। আর আমি যদি 1 পেগও না খাই। চন্দ্রানী, এবার তুমি কি উত্তর দেবে? আপনি সবসময় এত অসুবিধা করেন কেন বলুন তো? করি বলুন ম্যাডাম, দৈহিক অসভ্যতা করার সুযোগ তো পাই না, তাই মৌখিক অসভ্যতা করি সংসারকে। সুযোগ নেবার চেষ্টা করেছেন কোনোদিন? ওরা নিশ্চয়ই আমাদের খোঁজাখুঁজি করছে, কেউ দেখে ফেলে গেলে কাজ হবে। তুমি যাও, শুধু যাও। মিস্ত্রি এবং অবশ্য আলোটা জ্বলে উঠেছিল, কিছু বোঝা গেল না। মিসেস বোসকে দেখছি না, উনি কোথায় গেলেন? উনি তো মিসেস বোস। মন্ত্রী কোথায়? মিসেস বোস, কি হয়েছে আপনার? অসুস্থ বোধ করছেন? কি হলো মন্ত্রী? শরীরটা খুব খারাপ লাগছে না? থ্যাংক ইউ। কি হলো মন্ত্রী? কিছু না গো, আমার মাথাটা কিরম ঘুরে গেল, বাচ্চাটা নিয়ে গেল তো, আমি কিরম নার্ভাস বোধ করতে লাগলাম। বাথরুমে গিয়ে একটু জল দিয়ে না, এত বাড়িতে গিয়ে বাচ্চাটা কি করে নিগলো বলো? সে খোঁজ পরে করা যাবে। আমার শরীরটা কিরম করছে, আমি একটু বসবো। এটা ধরো তো। আপনি কিছু খাবেন? না থ্যাংক ইউ। আমার কিরম করছে, দেখো তো। আমি একটু জল খাবো। স্যার, আমার মনে হয় এই সময় একটু গরম দুধ দিলে বোধহয় ভালো হয়। পার্সটা খুব কুইক। আমি একটু জল খাবো। জল খাবে? এক গ্লাস জলই আয়। ঠিক আছে, হ্যাঁ ম্যাডাম, জল জল। তারপরে কি লোডশেডিং, অন্ধকার, আর সেই তালে ভদ্র মহিলাকে পাচা কোলা করে তুলে বেডরুমে নিয়ে গিয়ে। আমি খালি ভাবতে পারছি না, মৈত্রী বোস চেঁচালো না কেন? চেষ্টা করেছিলাম, আমি আটকে দিয়েছি। আজকে দিলে তুমি কি করে আটকালে? আমার যখন আর দুটো বাড়তি হাত নেই, এক মহিলার মুখ কি করে আটকানো যায় সেটা আপনি বুঝে নেন মহারান। এই তোমায় বোঝাচ্ছি। প্রশান্ত, আরে তোর বউ আমার দিকে এরকম করে তাকালে তুই তো কাল থেকে বিভাগী হয়ে যাবি রে। হ্যাঁ, তুই আগেই যা শুনেছিস তাতে তো আমি অলরেডি বিভাগী হয়ে বসে আছি রে। ওসব বাজে কথা ছেড়ে তুমি ক্ষমা চাইলে কিনা বলো? ক্ষমা চাইবো? হ্যাঁ, কার কাছে? আমার কাছে। কেন?
আমার মৈত্রী বোধ ভেবে ক্ষমা চাইবে। ও তাহলে মৈত্রী বলছি সঙ্গে যেগুলো যেগুলো বলে করে ফেলি বাবা আমাকে ঝেড়া করে দিয়েছিল একদম। আমার আজকাল তোমার আজকাল তোমার আজকাল আছে। তোমার আজকাল বড্ড বেড়ে গেছে। ও ঠিক আছে, বেড়েছে বেড়েছে, আমার আজ আজকাল আছে। এই তো আমার আজকাল দিতে যাচ্ছে, যাও। না না, এই নতুন অপারেশন থিয়েটারের এই পাশে হবে RSS চেম্বার, আর এইদিকে পুরো এই লম্বা জায়গাটা এটা হবে ওটি নার্সদের রেস্ট রুম। ঠিক আছে। আরে সুদীপ, তোর কোনো সাজেশন আছে? না। আচ্ছা, তাহলে আমি এগুলো আপনার কথা মতো কালকে প্ল্যানটা চেঞ্জ করে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, প্লিজ। আচ্ছা, নমস্কার। কিরে সুদীপ, চুপচাপ যে? মিসেস মেয়েটের অপারেশনটা সেই করবে? হ্যাঁ করলাম, কেন রে? না, আমি যে ইনজেকশনটা সাজেস্ট করেছিলাম সেটা কন্টিনিউ করলে আমার মনে হয় অপারেশন করার প্রয়োজন হতো না। হ্যাঁ, কিন্তু ওটা একটা স্লো মেথড, বুঝলি? আর তাছাড়া কান্তি ভাই দেরি করে রিস্ক নিতে চাইলেন না। কান্তি ভাই দেরি করতে চাইলেন না, না আমরা দেরি করতে চাইলাম না, কোনটা? কেন, আমাদের কি স্বার্থ? আমরা বড় লোক হবো, প্রচুর অর্থ রোজগার করবো। হ্যাঁ, আমরা বড় লোক হবো, প্রচুর অর্থ রোজগার করবো, সেই জন্যই তো এই নার্সিং হোম করেছি রে। কোয়াইট এগ্রি প্রশান্ত, অর্থ এবং স্বার্থের সবারই প্রয়োজন আছে, কিন্তু সেটা যদি শেষ পর্যন্ত গ্রিডে পরিণত হয় তাহলে কিন্তু খুব মুশকিল। সেই জন্য বলছিলাম যে ওইসব কেয়ারফুল। সুধীর, দারিদ্রের যে ছবি তুই দেখেছিস তাতে আমার এই বড় হওয়ার চেষ্টাকে তুই অন্তত গ্রিড বলে ছোট করিস। বড় আমাকে হতেই হবে অ্যাট এনি কস্ট। কান্তি ভাই এই 2000 টাকা চেকটা পাঠিয়ে দিয়েছেন। কাল সন্ধ্যেবেলা আসুনি কেন? আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করেছিলাম। কাল রাত্রি বা কোথায় ছিলে? কেন, আমি তো ফ্ল্যাটেই ছিলাম। মোটেই না, আমি 3-3 বার তোমায় ফোন করেছি, একবারও পাইনি। না না, সরি, ভুল হয়ে গেছে। আমি কালকে একটা পার্টিতে গেছিলাম, তাই অ্যালকোহলটা এত বেশি কনজিউম করা হয়ে গেছিল, ওই জন্য ফ্ল্যাটটা খুলে রেখেছিলাম। কে আবার ফ্যাস ফ্যাস টেলিফোনে করবে? না মানে ওই, না মানে ওই চন্দ্রানী মাঝে মধ্যে টেলিফোন করে তো ওই। ও, চন্দ্রানী বুঝি রোজ রাত্রেই তোমায় ফোন করে? আচ্ছা, মহিলার সাথে তোমার সম্পর্কটা কিরকম বলো তো? সম্পর্কটা খুব মানে মানে খুব গোলমেল। মহিলাটিও বেশ করেছে। কিসব ছাই বর্ষা যে লেখে, হরবল বাবা, দুপাতা বেশি পড়াই যায় না। আচ্ছা, তুমি ওরকম একটা বাজে মেয়ের সাথে মেশো কি করে বলো তো? কাজের মেয়ে পাই না বলে। সব কিছু জানো শুধু, সেদিন পার্টির পর থেকে না আমার জীবনে সব কিছু কিরম পাল্টে গেছে, সব কিরম ভালো লাগতে আরম্ভ করেছে। কেন হঠাৎ সবকিছু ভালো লাগছে কেন? বোকা, ভালো লাগার কোনো লজিক আছে? হ্যাঁ, তা অবশ্য ঠিক। এই শোনো, এবার থেকে কিন্তু তোমার চন্দ্রানী কন্দ্রানী সব ছাত্রা রোজ সন্ধ্যেবেলা আমার ফ্ল্যাটে আসবে, কেমন? আর তুমি যদি না আসো আমিও তোমার ফ্ল্যাটে যেতে পারি। সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাকে ওই একবার টাটা যেতে হবে, ওখানে একটা জরুরি অপারেশন আছে। হ্যাঁ, কালই যেতে হবে। কালই? অবশ্য 2-4 দিনের মধ্যেই ফিরে আসবো। আচ্ছা, এই এসে ফোন করো কিন্তু আমাকে, ঠিক? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার ফোন করতে হবে না, আমি না হয় রোজ তোমার খোঁজ নিয়ে নেবো। কামে সাহেব এসছেন। এবারে পাঠিয়ে দাও। কাল যাওয়ার আগে একবার এসো কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। আরে সুধীর, কি ব্যাপার? হ্যাঁ, আর বলেন কেন, আপনার স্ত্রীর আদেশে শিশু নারায়ণের সেবা। আমি ভাবছি আমাদের চাইল্ড সেন্টারে একজন চাইল্ড স্পেশালিস্ট থাকা উচিত। অন্তত সপ্তাহে 2 দিন করে বাচ্চাদের একটা মেডিকেল চেক আপ হওয়া দরকার। হেল্প খুব ভালো, খুব ভালো, সুধীর লেগে পড়ো। আমি বলছিলাম কি মৈত্রী, ছেলে মেয়েদের কেন, তাদের মায়েদেরও একবার করে দেখিয়ে নাও না, দেখেছিস গাইনি কেউ। না, ওটা করতে গেলে গোলমাল আছে, ওটা প্রশান্ত ডিপার্টমেন্ট, আবার সেম সাইড হয়ে যাবে। তারপরে আমি ভাবলাম আমাদের অ্যাডভাইজারি কমিটির মেম্বার ওনাকে করে নাও। তোমাকে তো আর পাওয়া যায় না, তবে সবসময় ওনার সাথে পরামর্শ করা যাবে। খুব ভালো, সুধীর খুব ইন্টেলিজেন্ট, দরকার পড়লে কারেক্ট অ্যাডভাইস দিতে পারবে। সুধীর, সময় পেলে চলে এসো, আর একটু এদের হেল্প করো, এই প্রচেষ্টাটা ভালো। আমি খুব চেষ্টা করবো স্যার। আচ্ছা, আজকে চলে যাবো। এসো এসো এসো, ডিনার দিতে বলো। হ্যাঁ, এখন এসব রাখো, আগে আমাকে সবকিছু বলো। অত কৌতূহল ভালো নয়, কৌতূহল দমন করে একটু সংযম শিক্ষা করো। একটু সংযম শিক্ষা করো। তোমার সংযম আমি দেখাচ্ছি।
এক্ষুনি সমস্ত আমি ছুঁড়ে ফেলে দেবো। তাহলে এইসব ছুঁড়ে ফেলে দিয়ে আমার সংযম বিনাশের জন্য তুমি এগিয়ে আসবে? মধুর মধুর মধুর, সুস্বাগতম দেবী। আমি তো মহর্ষি বিশ্বামিত্রের চেয়ে ভাগ্যবান। তুমি বুঝতে পারছো না, মৈত্রী বোসের সঙ্গে ওর একটা কড়া প্রণয় ঘটিত ব্যাপার চলছে। তুমি থামো তো, এখন বলো তুমি কদিন কোথায় ছিলে? মানে এই একান্তই নিতে চাও? হ্যাঁ। তাহলে বসো। এই মৈত্রেয়ী বোসের প্রচন্ড প্রেমের দাপটে আমি এদিন কত কলকাতা ছাড়া হয়েছিলাম। হ্যাঁ? এখন আমার মেন্টাল ফার্মোকোপিয়া থেকে একটা দাওয়াই তৈরি করে ফিরে এসেছি। কি বলছিল? হ্যাঁ, বোঝো। দেখো, ওসব কথা ছাড়ো। বহুদিন নেচে কুদে বেরিয়েছো, এবার তোমার বিয়ে করতেই হবে। বিয়ে? হ্যাঁ। আমাকে? হ্যাঁ, নিজে যদি মেয়ে খুঁজে না নিতে পারো আমি খুঁজে দেবো। ভালো মেয়ে। প্রশান্ত, এসব কি বলছে রে? এসব বিয়ে নিয়ে এসব কি বলছে? শ্রীমতীর ঘোরতর সন্দেহ মৈত্রী বোসের ব্যাপারে তোর স্বভাব, চরিত্র, কৌমার্য সব নষ্ট হতে চলেছে। স্বভাব চরিত্র করে নষ্ট হওয়ার কি আছে? সে তো অনেক আগেই হয়ে গেছে। আহা, কি কথা ছিড়ি। ওসব কথা রাখো, বিয়ে তোমায় করতেই হবে। তো আমি বিয়ে না করলে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ হচ্ছে, আমার অসুবিধা, ভীষণ হচ্ছে অসুবিধা। তাহলে লাগিয়ে দাও। তুই এক কাজ কর সুদীপ, তোর সঙ্গে তো শ্রীলেখার একটা একটু ইয়ে আছে, আর দেখতে শুনতেও বেশ, তো ও হলে চলবে না? তা চলতে পারে, আর আমার মতো অরক্ষণীয় পাত্রের জন্য যে কোনো মেয়ে চলতে পারে। না 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 না, ওসব সেক্রেটারি চলবে না বাবা। তাহলে কি চলবে? সাহিত্যিকা, সে তো সবার জন্য মানে একটি। ও বাবা, দেখো তুমি কথা দিয়েছো বিয়ে করবে, আমি এখন পাচ্ছি দেখো। তুই তো বেঁচে গেলি সুধীর। ওর পছন্দের উপর নির্ভর, তার মানে জীবনে তোর জন্য কোনো জুটবে না। ঠিক আছে, দেখা যাবে যদি কিনা। হাসতে হবে না। চলো, বাড়িতে কিছু খাবার দাবার আছে না খালি বসে বসে এই গিলছি? আছে বই কি, সব কিছু নিয়ে বসে আছে গৃহিণীর অপেক্ষায়। সে অনাগত গৃহিণীর শূন্য স্থানটি আপাতত তুমি পূর্ণ করো দেবী। বাজে বাজে কথা। চলো। হ্যাঁ, প্রশান্ত, একটু রিস্ক আছে, তবে কাজটা আমরা মেডিকেল গ্রাউন্ডে করব। অ্যামাউন্ট ওই লাগবে, টাকাটা আপনি কালকে ইন অ্যাডভান্স জমা দিয়ে যাবেন। হ্যাঁ, তা দেবো। টাকার জন্য আমার অবশ্য কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যামাউন্টটা বড্ড বেশি হয়ে যাচ্ছে না? ইফ ইউ ডোন্ট মাইন্ড। আগেও অবশ্য এই কাজ আমাকে দু একবার করাতে হয়েছে। হ্যাঁ, আপনি যে গুণী লোক সেটা আপনার চেহারা দেখলেই বোঝা যায়। তবে আমার সঙ্গে এ ব্যাপারে দর কষাকষি করবেন না। আপনার যদি কোনো অসুবিধা থাকে, ইউ মে ট্রাই এলসওয়্যার। না না, টাকার জন্য কোনো পরোয়া নেই, অ্যামাউন্ট আমি ওই দেবো, কিন্তু ব্যাপারটা আমি প্রথম দিন থেকে জানি মিস্টার পোদ্দার, অনিমা পোদ্দার আপনার স্ত্রী নন। সে কি ডাক্তার, দেখছেন না সিঁথিতে সিঁদুর আর। থামুন মশাই, বাজারে কি সিঁদুর কিনতে পাওয়া যায় না নাকি? আপনি সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমি আপনার এই কাজ করব না। না মানে আনুষ্ঠানিক বিয়ে অবশ্য আমাদের ঠিক হয়নি, তবে উনি আমার। না, উনি আপনার যাই হন তাতে আমার কিছু আসে যায় না। ব্যাপারটা হচ্ছে এই যে ওর ভর্তির দিন যে সমস্ত কাগজপত্র আর অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল সেগুলো আমার হাতে দিয়ে যাবেন, আর আপনি আসতে পারেন। মিস চ্যাটার্জি। ইয়েস ডক্টর রয়, আমি এখনই আসছি। ঠিক আছে, সকালে টাকাটা ইন ফুল আপনাকে দিয়ে যাচ্ছি, আর বিকেলে আমি কাগজপত্রগুলো নিয়ে নিজে একবার আপনার সঙ্গে দেখা করতে চাই। নমস্কার। নমস্কার। চন্দ্রনীতি, আপনাদের নার্সিংহোমের কাজ ছেড়ে আমি চলে যাচ্ছি। কেন যাচ্ছি সেটা যদি আপনার সঙ্গে দেখা করবার অনুমতি দেন, সাক্ষাৎই জানাবো। আপনাকে আমি কত বেশি ভক্তি করি, শ্রদ্ধা করি আপনি জানেন না। আপনি দেখছেন আপনার স্বামীর অজস্রধারে টাকা আসছে, কিন্তু তার সবটাই সাদা রাস্তা ধরে আসছে না,
সে খবর আপনি রাখেন? আমার কাছে অনেক নোংরা অভিযোগের নজির আছে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যত তাড়াতাড়ি আমাদের দেখা হয় ততই আপনার মঙ্গল। এটি সুলেখা চ্যাটার্জি। আমার কাছ থেকে শুনতে না চাইলেও কারো না কারো কাছে একদিন আপনাকে শুনতে হবে। যাকে আমার সব কথা না শুনলে আপনি আমাকে ভুল বুঝবেন। কলেজ ছেড়ে ইউনিভার্সিটিতে ঢোকার বছরখানেকের মধ্যে পয়সাওয়ালা এক অবাঙালি ছেলে, নাম কিষাণ চাঁদ পোদ্দার, প্রায় একরকম কিডন্যাপ করে আমাকে নিয়ে দার্জিলিংয়ে পালায়। আমারও যে একেবারে অমত ছিল তা নয়। স্মার্ট মেয়ে হওয়ার সত্ত্বেও আসলে আমি এমন বোকা যে তার কাছ থেকে স্ত্রীর স্বীকৃতির আশায় আমি আমি মা হতে চলেছিলাম। কিন্তু কিন্তু সে সন্তানকে ভূমিষ্ঠ হতে দেওয়া হয়নি। মা আমি হতে পারিনি, আর আর কোনোদিন পারবো না। এই ঘটনার সঙ্গে আমার কি সম্পর্ক? সেই পোদ্দারকে কাল আমাদের নার্সিংহোমে দেখলাম, ঠিক আমারই মতো মিথ্যে স্ত্রীর পরিচয় দিয়ে একটি মেয়েকে নিয়ে এসেছে। এখনো সে ডাক্তারকে সাহায্য নিয়ে একটার পর একটা মেয়ের এইভাবে সর্বনাশ করে চলেছে। শুধু আমার ভক্তি শ্রদ্ধা করো বলেই কি চিঠিতে লিখেছ? না, আমি এত ভালো আছি দেখে মনে মনে একটা যন্ত্রণাও আছে। যন্ত্রণা মানে হিংসে? হ্যাঁ, ঠিক তাই। আপনি প্রমাণ চান? চাই। দু চারটি মেয়ের ঠিকানা আপনাকে আমি দিতে পারি, কিন্তু এ কথা গোপন করার জন্য তাদের পুরুষরা হাজার হাজার টাকা খরচ করে। তারা আপনার কাছে সত্য স্বীকার করবে না। যাক, আপনি যখন হিংসাই ভাবতে পেরেছেন তখন আর আমার কিছু বলার নেই। আপনি বিশ্বাস করুন আর না করুন তাতে আমার কিছু যায় আসে না। তোমার অনেক কিছু যায় আসে। এ কথা মিথ্যে হলে নিজের নাম দিয়ে নিজের হাতে যে চিঠি লিখেছ সে চিঠি কোর্টে যাবে। মানহানির মামলায় তোমার ভবিষ্যৎ একেবারে অন্ধকারে তলিয়ে যাবে। আমি তো তলিয়েই আছি, আরো নেই খানিকটা তলিয়ে যাব। কিন্তু আপনার স্বামী তার এই সুনামের নার্সিংহোম নিয়ে নাড়াচাড়া বরদাস্ত করবেন বলে আমার মনে হয় না। আপনি কোর্টে গিয়ে দেখতে পারেন। কোর্টে আমি যাব না। আমি তোমার সব কথা বিশ্বাস করেছি বলেই এসেছি। না 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 না, আমি খুব খারাপ মেয়ে। আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না। আপনি আপনি সব নিজের চোখে দেখে ডক্টর রায়কে রাস্তা থেকে ফেরান। আমি সব বুঝতে পেরেছি। আচ্ছা, নার্সিংহোমে যে এরকম কাণ্ড হচ্ছে ডক্টর সুধীর দত্ত জানেন? ডক্টর দত্তর কথা ছেড়ে দিন, উনি এক অদ্ভুত মানুষ। দু একটা অন্যায় অপারেশন উনিও যে করেন না তা নয়, তবে ডক্টর রায় তাকে যা করতে বলেন কোন রকম ন্যায় অন্যায় না ভেবে উনি তা করে দিয়েই খালাস। উনি কোনো ব্যাপারটাই সিরিয়াসলি নেন না। এখান থেকে কিন্তু যাওয়ার চিন্তা তোমায় থাকতে হবে সুলেখা। এরপরও তুমি চলে গেলে তোমাকে শত্রু ছাড়া কিছুই ভাবতে পারবো না। হ্যাঁ, তোমার আর কি যেন অভিযোগ আছে? অনেক অভিযোগই আছে, সেগুলো আমি আমার ডায়েরিতে ডে টু ডে লিখে দিচ্ছি, আপনাকে দিচ্ছি। আপনি পড়লেই সব জানতে পারবেন। আচ্ছা শুধু 1 বছরের মধ্যে তোমাদের নার্সিংহোমের এত বড় এক্সটেনশন হলো, এত টাকা কিভাবে কোথা দিয়ে আসছে? কি মুশকিল এক্সটেনশন হয়েছে, এ তো খুব আনন্দের কথা, সুখের কথা। তা তুমি হঠাৎ তোমার ওইসব ন্যাকামি প্যানপ্যানানি প্রেমের গল্প লেখা ছেড়ে আমাদের ব্যবসা নিয়ে মাথা ঘামাচ্ছ কেন বলো তো? কেন যে মাথা ঘামাচ্ছে সে তুমি কি বুঝবে? আমার যন্ত্রণা, অশান্তি
একটা কথা জবাব দাও তো সুধীর, পেশেন্টের কাছ থেকে এত এত টাকা কি করে আসছে? কি আশ্চর্য, হয়তো কোনো বড় অপারেশন ছিল। কি এমন অপারেশন তাতে এত টাকা লাগতে পারে? দেখো বাবু, কিসের কি অপারেশন, তারপর কোথেকে কি টাকা পয়সা আসছে না আসছে, ওসব তোমার কর্তার হেডেক, তাকে জিজ্ঞেস করে সে বলতে পারবে। শুধু আমার যা করতে বলে আমি তাই করি, ভাগের টাকা থেকে যা দেয় সেগুলো নির্লজ্জের মতো পকেটে পড়ি, আর মাঝে মধ্যে মাছ ডাল টানি। সুধীর, কেন এমন করছো? কি করছি তো কি? তুমি এড়িয়ে যাচ্ছ। কি এড়িয়ে যাচ্ছি সেটা বলবে তো? এই কাকে এড়িয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? আমি জানতে চাই তোমাদের নতুন পেশেন্ট অনিমা পোদ্দারের অপারেশনটা কি? তোমার জানার কোনো প্রয়োজন নেই। তবে একটা কথা জেনে রাখো, আমি যা করছি তা মেডিকেল গ্রাউন্ডে তার হাজবেন্ডের কনসেন্ট নিয়ে করছি। আসলে মিস্টার পোদ্দার যে অনিমার স্বামী, আর উনি সব সত্যি কথা বলছেন, সে কথা তোমরা জানতে কি করে? বাহ, দুজনে একসঙ্গে একই উদ্দেশ্য নিয়ে এলো, বললে আমার স্বামী স্ত্রী। এখন সবাই বিয়ে ছাদনা তলায় উপস্থিত থাকা তো আমাদের পক্ষে সম্ভব নয়। এরকম জঘন্য কাজ তোমরা কিছুতেই করতে পারবে না। মাথা খারাপ হয়েছে নাকি তোমার? কিসের জঘন্য কাজ? পেশেন্ট ভর্তি করেছি, টাকা নিয়েছি। এসব বদ চিন্তা তোমার মাথায় কে ঢোকাচ্ছে? সবই যদি বুঝে গিয়ে থাকো, তোমার আর নার্সিং হোমে যাবার কোনো দরকার নেই। আরে প্রশান্ত, শোন শোন প্রশান্ত, কি একটা সামান্য ব্যাপার নিয়ে তোমরা। এই প্রশান্ত, আমার একটা কথা শুনবি? না, কারোর কথা আমি শুনতে চাই না, কারণ আমি যা করছি তা জেনে শুনেই করছি। মানুষ জেনে শুনেও তো ভুল করে। না, জেনে শুনে মানুষ কোনোদিন ভুল করে না, ভুল করে মানুষ ভুল করে। জাগিয়ে সেসব কথা কি বলতে চাইছিস? না, তেমন নতুন কিছু নয়। তোকে আগেও যে কথা অনেকবার বলেছি, এখনো সেই কথা বলছি। দেখ প্রশান্ত, সব জিনিসের একটা সীমা থাকা দরকার। চলার আগেই মানুষকে ঠিক করে নিতে হবে যে সে কখন কোথায় থামবে। তার মানে কি বলতে চাইছিস তুই? আমি লোভের পেছনে ছুটে বেড়াচ্ছি? আমি লোভী, আমি নীচ? চুপ করে আছিস কেন? বল বল, তোরা কি বলতে চাইছিস? যা বলা তুই তো নিজেই সব বলবি। তবে আমি তোকে একটা অনুরোধ করবো প্রশান্ত, চন্দ্রানীর মনে আঘাত দিস নে। ও যাতে সুখী হয় সেইভাবেই চল না। না, আমি কোনো অন্যায় করছি না, যেভাবে চলছি ঠিক সেইভাবেই চলবো। একটা কথা বলতে পারিস, নার্সিং হোমের এইসব খবর দিয়ে চন্দ্রানীর মন বিষিয়ে দিচ্ছে কে? জানি না, তবে যে খবর শুনলে ওর মন বিষিয়ে যায়, সেরকম বিষ নিয়ে খেলা নাই বা খেলবি? কে কথাটা একটু ভেবে দেখিস। আচ্ছা, আজকে আমার একটা কথা খোলাখুলি জবাব দেবে? বলো। তুমি চন্দ্রানীকে ভালোবাসো? ভীষণ, মানে আমার পক্ষে যতটা ভালোবাসা সম্ভব আর কি। তাকে কোনোদিনও পাবে আশা করো? তাকে তো পেয়েই আছি, আবার নতুন করে পাওয়ার কি? লুকিয়ে চুরিয়ে চোরের মতন পেতে পারো, নিজের করে কোনোদিন পাবে আশা করো? না, মানে তুমি যেভাবে বলছো সেভাবে পাওয়ার আশা আমার কোনোদিনই নেই। তাহলে কি তাহলে? না, কি না? ওর থেকে তোমার চোখ ফেরাতে হবে। না, সে কথা যদি বলো তাহলে তো তোমার বাড়ির পার্টির পর দিন থেকে আমি কারো দিকে চোখই ফেরাইনি। না, তুমি একটা সাংঘাতিক লোক, একটা বিচ্ছু। কেন? You are a real flirt. না, আমি সত্যি বলছি, তুমি বিশ্বাস করো, সেই রাত্রের পর থেকে আমি কারোর দিকে চোখ ফেরাইনি। Really? চলো না সুধীর, আমরা কোথাও পালিয়ে যাই। পালিয়ে যাবো? হ্যাঁ, কোথায়? বিদেশে, কোনো ফরেন কান্ট্রিতে। তুমি সেখানে গিয়ে প্র্যাকটিস করবে, আমি যা হোক একটা কিছু জোগাড় করে নেবো। চলো না সুধীর, প্লিজ ডার্লিং, কেন তুমি চুপ করে আছো? বলো না কিছু, চলো। না না, আমাকে নিয়ে পালানোর ব্যাপারটা একেবারে ঠিক করেই ফেলেছি। হ্যাঁ, তুমি যদি বলো, তুমি যদি বলো, আমি আজও যেতে পারি। সুধীর ডার্লিং, তোমায় নিজের করে পেতে চাই। চাইলেই কি সব জিনিস পাওয়া যায়? আচ্ছা
আচ্ছা, একটা কথা বলতে পারো যে ভাগ্য আমাদের চালাচ্ছে না আমরা ভাগ্যকে চালাচ্ছি? ও শুধু আমি এসব জানি, ওসব জানতে চাই না। তুমি তুমি কেন আমায় ডাইভার্ট করে দিচ্ছ? তুমি আমায় কেন ভয় পাইয়ে দিচ্ছ বলো তো? আসল রূপ দেখে সবাই ভয় পায় আমার চুরি। যেমন তুমি একটা ইনোসেন্ট কোটিন লাগিয়ে ঘুরে গেছো। তোমার আমার সব কথা খুলে বলেছি, তাই জন্য তুমি আমার এত বড় কথা বলতে পারো? তোমার স্বরূপ সম্বন্ধে তোমাকে একটু কনসেপ্ট করে দিলাম। কি বলতে চাও তুমি? কি আমার স্বরূপ? তোমার স্বরূপ, তোমার স্বরূপটা খুব মিস্টিরিয়াস এন্ড ইন্টারেস্টিং টু। তার মানে? তুমি অস্বীকার করতে পারো যে তুমি খুব ছোটবেলা থেকে সেক্স ম্যানিয়াক বা পারভার্টেড লোক নও? সুধীর, how dare you say so? Because it is true, it is true. চমৎকার! একজন ভদ্রমহিলা তোমার কাছে যেতে এসেছে, নিজে ছোট হয়েছে, তার সেই ভালো মানুষের সুযোগ নিয়ে তুমি তাকে অপমান করো। You are so mean, so coward, brute! অধীর দত্তকে মনে পড়ে? আমার দাদা। যিনি তোমাকে পড়াতেন, কিন্তু তুমি তাকে সিডিউস করে তোমার বিকৃত ক্ষুধা মেটাবার চেষ্টা করেছিলে। তিনি ছিলেন অত্যন্ত ভালো মানুষ, তাই তোমাকে ছোট বোনের মতো বোঝাবার চেষ্টা করেছিলেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর আরো বুঝতে হবে। নিজের দোষ ঢাকবার জন্য তোমার বাবার কাছে আমার দাদার এগেন্স্টে ফলস স্টেটমেন্ট দিয়ে তাকে চাবুক মেরে বাইরে থেকে বের করে দিয়েছিলে। আর সেই আঘাত সহ্য করতে না পারে ভদ্রলোক আজকে মেন্টাল অ্যাসাইলামে, এন্ড ইউ আর হেল্ড রেসপন্সিবল ফর দ্যাট। ইউ বিশেষ করে শুধু আমি নিজেও কম কষ্ট পাইনি। তুমি সবকিছু ভুলে গিয়ে আমায় ক্ষমা করো শুধু। আজীবন শুধু ভুল করে আমি নিজেকে একটা ছোট করলাম। চরম লজ্জার কথা প্রকাশ করে আমার তারা সেই জায়গাটুকু নষ্ট করে দিও না তুমি। সব ভুলে যাও প্লিজ, প্লিজ। No, impossible. Thomas caricature is very risky at this stage. ভদ্রমহিলার নাম শুনে বুঝতে পারছেন সমাজের প্রতিষ্ঠার সম্মান কতখানি। অ্যান্ড অ্যাক্সিডেন্টালি যারা এই ব্যাপারে জড়িয়ে পড়েছেন তাদের নাম ও সম্মানের মূল্য সবকিছুর উপরে। আপনাকে কাজ করতেই হবে। আমাদের রিস্ক কতখানি তা যদি বুঝতেন তাহলে এভাবে রিকোয়েস্ট করতেন না। তাছাড়া আমার পার্টনার ডক্টর দত্তের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে এসব কাজ না করার। সরি, ওর পারমিশন ছাড়া আমি কিছু করতে পারবো না। আপনার যখন পার্টনার তখন তাকেও ডাকতে পারেন। সিচুয়েশনের গ্রেভনেস বুঝলে তিনি নিশ্চয়ই রাজি হবেন। কি বলেন স্যার? নিশ্চয়ই। মিস চ্যাটার্জি, ডক্টর দত্তর ফ্ল্যাটে ফোন করে লাইনটা আমাকে দিন। উনি তো এখানে নেই স্যার, একটা আর্জেন্ট অপারেশনের ব্যাপারে ধানবাদ গেছেন। That is 10,000. I am telling you, doc, money is no factor. প্রয়োজন হলে আরো ভালো। না, টাকার জন্য নয়, সে তো দেবেন। মানে এত অ্যাডভান্স স্টেজে পেশেন্টের দারুণ রিস্ক। রিস্ক যা হওয়ার তা তো অলরেডি হয়ে গেছে স্যার। এখন আপনার কাছে ছুটে এসেছি সেই রিস্ক থেকে উদ্ধার পাওয়ার জন্য। কি বলেন স্যার? এক্স্যাক্টলি। ওই আনওয়ান্টেড চাইল্ডকে ক্লিয়ার করতে না পারলে ওই ভদ্র মহিলার লাইফ
আমি তো সবই বুঝতে পারছি, কিন্তু আমার অবস্থাটা আপনারা তো বুঝতেই চাইছেন না। এই ভদ্রমহিলাকে কলকাতার বাইরে রাখা হয়েছিল, রাতের অন্ধকারে লুকিয়ে আপনার কাছে নিয়ে এসেছি স্যার। ডক্টর, ইয়েস, এখন আর ওকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। প্লিজ ডক্টর, প্লিজ, যেমন করে হোক আপনাকে কাজ করতেই হবে। প্লিজ ডক্টর, প্লিজ। ডেথ সার্টিফিকেট, বডি এক্ষুনি এখান থেকে রিমুভ করে ক্রিমেশনের বন্দোবস্ত করুন। ঠিক আছে, ব্যবস্থা আমি করছি, আপনি এর জন্য কোনো চিন্তা করবেন না। আমার সন্তানকে খুন করা হয়েছিল, খুন করা হয়েছিল। আমি কিছুতেই সহ্য করব না, আমি কিছুতেই সহ্য করব না। মিস চ্যাটার্জি, কিছুতেই না। আপনি এখানে কি করছিলেন? না, আমি কিছুতেই সহ্য করব না। আগে কি ডেড বডিটা সিজ করো। ডক্টর আছেন? ডক্টর আছেন? উনি তো এখন নার্সিং হোমে নেই। যেখানেই থাকুন, যেভাবে পারেন আমাকে ফোনে কন্ট্যাক্ট করে জানিয়ে দেন যে পুলিশ ডেড বডিটা বার্নিং ঘাটে আটক করে দিয়েছে। ইয়েস, ডক্টর রয় স্পিকিং। হ্যাঁ, এ মিসেস রোজারিও, হ্যাঁ, কি খবর? হ্যাঁ, সর্বনাশ। হ্যাঁ হ্যাঁ, উনি বলে গেলেন আপনার যদি কিছু করণীয় থাকে আপনি যেন করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বানিয়াঘাটে ডেড বডি পৌঁছবার সঙ্গে সঙ্গে পুলিশ এসে বডি সিজ করে পোস্টমর্টমে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমার তো মনে হয় ডক্টর রয় কেউ পুলিশে ইনফর্ম করেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যতক্ষণ না আসছেন আমি এখানে অপেক্ষা করবো। আচ্ছা ডক্টর ডক্টর সর্বনাশ হয়ে গেছে। শুনেছি সব। পেশেন্টের নাম কি? অনিন্দিতা মুখার্জি। ভর্তি ছিল কবে? কাল ভর্তি হয়েছিল। ওর কাগজপত্র ফাইল ধরে সব কথা। ওগুলো বোধহয় সব ডক্টর রায়ের কাছে আছে, মনে হয় ক্যাবিনেটে আছে। বলো না কি হয়েছে। হ্যালো, আমি ডক্টর রায় বলছি। ডক্টর দত্তকে দিন তো। হ্যাঁ, নেই? এই ফাইলটা আমি নিয়ে চললাম। ডক্টর রয় জিজ্ঞেস করলে কি বলবো? বলবেন যে আমি নিয়ে গেছি।
আচ্ছা, আপনি এখনই টেলিফোনে বললেন যে ব্যাপারটা পুলিশকে কেউ ইনফর্ম করেছে। আপনি জানলেন কি করে? আমার কিরকম সন্দেহ হচ্ছে। কাকে? অপারেশন থিয়েটারের ডেড বডির সামনে দাঁড়িয়ে মিস চ্যাটার্জি কাঁদছিলেন। আমি ঠিক জানি না ওই পেশেন্টের সঙ্গে ওর কোনো রিলেশন আছে কিনা, কিন্তু আমি গিয়ে পড়তেই আমাকে ঠেলে উনি ছুটতে বেরিয়ে গেলেন। এই খবরটা আর কেউ জানে? না। কাউকে জানাবেন না, কেমন? থ্যাংক ইউ। এত রাত্রে কোথায় যাচ্ছে? কি হয়েছে কি? এতবার জিজ্ঞেস করে উত্তর দিচ্ছ না কেন? কি উত্তর দেবো? কি শুনতে চাও তুমি? আমার সর্বনাশ হয়েছে, কেউ আমার সর্বনাশ করেছে। আমার নার্সিং হোম যাবে, আমি যাব, আমার জেল হবে, আমার জেল হবে, বুঝেছো? জেল। দেখি একবার শেষ চেষ্টা করে ফাইল টাইলগুলো যদি আমি সরিয়ে ফেলতে পারি। সর্বনাশ সর্বনাশ করছো? কিসের সর্বনাশ? কি করলো? নার্সিং হোমের সব খবর দিয়ে যে তোমার মন বিষিয়ে দিয়েছে, আমার জেল হলে যার সব থেকে বেশি লাভ, সে ছাড়া আবার কে হবে? কার কথা বলছো তুমি? কাকে সন্দেহ করছো? কষ্ট করে বলে যাও। কার কথা বলছি সে তুমি ভালোভাবে জানো। শিক্ষিতা, নাম করা নেই, বড় বড় রুই কাতলা শুনে যে দহরম মহরম ছিল। ডক্টর রায় তো প্রথমে অপারেশন করতে রাজি হন না, কিন্তু 10,000 টাকার লোভ আর উপরতলার চাপে শেষ পর্যন্ত রাজি হলেন। গার্ল অপারেশন টেবলেই মারা গেল। ডেথ সার্টিফিকেট ছিল, কিন্তু তারপরেও বার্নিং ঘাটে ডক্টর বডি আটকালো কি করে? তুমি ভুল শুনেছো, বার্নিং ঘাট থেকে পুলিশ ডেড বডি সিজ করে পোস্টমর্টম পাঠিয়েছে। তাই নাকি? ঠিক আছে। তাহলে যেমন টাকার লোভে একটা মেয়ের জীবনে ঝুঁকি নিতে গিয়েছিল, লেখা, হ্যাঁ মানে বুঝলাম কি যে খবরটা পুলিশ মানে কি করে, মানে ওরা কি করে? আমি দিচ্ছি। তুমি খবরটা দিয়েছো? Fabulous. Fantastic. আমি কি খুব অন্যায় করেছি? অন্যায় করেছে কি? আমি তো এরকম একটা চান্স খুঁজছিলাম। না না, তুমি আমাকে তাকিয়ে বলো, তুমি আমাকে রাগ করনি বলো। আর রাগ করবো কেন? পথের কাঁটা সরে যাচ্ছে, নার্সিং হোম এখন আমার, তুমি তো আমার মস্ত উপকার করেছো। এসব কথা কাউকে বলোনি তো? তুমি বিশ্বাস করো, আমি কাউকে কিচ্ছু বলিনি। তবে কি থামলে কেন? কিছুদিন আগে চন্দ্রদিন থেকে আমাদের নার্সিং হোমের সমস্ত ঘটনাটা জানিয়েছি। আর আর কি? আমি তখনকার সব ঘটনা আমার ডায়েরিতে ডে টু ডে লিখে রাখতাম, সেটা ওকে দিয়েছি। তোমার কোনো ভয় নেই তো? আরে হেল উইথ ভয় অ্যান্ড চন্দ্রায়। তবে শোনো লেখা, আমাদের দুজনকে কিছুদিনের জন্য এখান থেকে পালাতে হবে। তুমি কাজ করো, তুমি তৈরি হয়ে নাও, আমি ঘুরে আসছি। আমরা দুজনে একসঙ্গে বাইরে থাকবো। আমি ভাবতে পারছি না, বিশ্বাস করো, ভাবতে পারছি না। হ্যালো, ফ্লোরেন্স নার্সিং হোম, আমি মিসেস রায় কথা বলছি। আপনি কি মেট্রন কথা বলছেন? আচ্ছা, ডক্টর দত্ত ওখানে আছেন? ও হ্যাঁ, একটু আগে এসে বেরিয়ে গেছেন? আচ্ছা শুনুন, আমার মনে হচ্ছে নার্সিং হোমে একটা কিছু বড় রকম গন্ডগোল হয়েছে। আপনি বলতে পারেন কি হয়েছে? হ্যাঁ, মানে আজকে অপারেশন টেবিলে অ্যাক্সিডেন্টলি একটি মেয়ে মারা যায়, আর তারই ডেড বডি। সব খবর দিচ্ছেন? মানে ডেড বডিটার কি হলো? হ্যালো, জবাব দিচ্ছেন না কেন? মানে মিসেস রায় জানতে চাইছিলেন। মিসেস রায় হন আর যেই হন,
হ্যাঁ, আপনি টেলিফোনে এইসব কথা বলছেন, আপনি জানেন না পুলিশ ট্র্যাক করতে পারে? ডক্টর ডক্টর কোনো খবর জানেন? হ্যাঁ, কিছুক্ষণ আগে উনি এখানে এসেছিলেন। এখানে এসেছিলেন? হ্যাঁ সব খবর উনি জানেন? হ্যাঁ, সব খবর উনি জানেন। কি করে জানলেন? আমি যখন আপনাকে ফোন করছিলাম উনি তখন সব কথাই ওভারহিয়ার করেছেন। সে কি, টেলিফোনে আপনি আমার সঙ্গে কথা বলছেন জেনেও আমার এত বড় বিপদ, তো ও আমার সঙ্গে কথা বললো না? উনি গেলেন কোথায়? তা তো আমায় কিছু বলে যাননি। ঠিক আছে, পেশেন্টের ফাইল, রেকর্ড আর অপারেশনের ফর্ম বার করে দিন। ওগুলো সব ডক্টর দত্ত নিয়ে গেছেন। ডক্টর দত্ত নিয়ে গেছেন? কেন? ওগুলো তো আমার কি দরকার? তা আমি কি করে বলবো বলুন? সুধীর, প্রশান্ত আজ 10,000 টাকাটা নিয়ে এসছে, ওটা নিয়ে এসো। সন্ধ্যে থেকে প্রশান্ত তোমার পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। আমি জানি, শোন, টাকাটা নিয়ে এসো, দেরি করো না। কি হলো, যাও। শুধু টাকাটা নিতেই এসেছিলে? হ্যাঁ, এত বড় একটা কাণ্ড নার্সিংহোমে হয়ে গেল, তুমি কিছু জানো না? হ্যাঁ জানি। জানো? তাহলে তাহলে শরীর ছিলে কেন? কতটুকু জানো তুমি? কি জানো? পয়সা পয়সা পয়সার লোভে একজন মহিলাকে খুন করা হয়েছে, এইটুকু জানি। ও তাই নাকি? মনে হচ্ছে সমস্ত দায়িত্বটা তুমি প্রশান্তর ঘাড়ে চাপাতে চাইছো। এত বড় কাণ্ডটা যখন হলো তখন তুমি কোথায় ছিলে? শ্রীলেখার ফ্ল্যাটে। খুব অবাক হচ্ছে মনে হচ্ছে। দেখো সব কথা, এক কাপ চা খাতে পারো? এত বড় ব্যাপারে পরে তুমি এত নিশ্চিন্তে দেখছি কেন? অপারেশনটা নিজে হাতে করনি বলে ছাড়াতে চাই ভেবেছো? খুন করা হয়েছে বলে তুমি আমায় ভয় দেখাচ্ছ? শ্রীলেখা চ্যাটার্জি তোমায় সাক্ষী দিয়ে বাঁচাবেন না? বেঁচে আমি ঠিকই যাবো, বাঁচার রাস্তা একটা পেয়ে গেছে। ছি ছি, নির্লজ্জ বেহায়া। এখন বুঝতে পারছি কেন তুমি এসেছো। চায়ের ছুতো করে কেন ঘর থেকে আমার সরাতে চাইছো। বুঝতে পারছি তোমার কি চাই। নিশ্চয়ই বুঝতে পারবে, তুমি একই বুদ্ধিমতী তাই লেখিকা, তোমার বুঝতে অসুবিধা কি আছে। কিন্তু ডায়েরিটা জমা চাই। শ্রীলেখা তাহলে ডায়েরি সম্বন্ধে তোমাকে সবকিছু বলেছে? হ্যাঁ বলেছে। আর তুমি এসেছো নিজেকে বাঁচাবার জন্য ওটা নিতে, তাই না? এক্স্যাক্টলি, শুধু তাই নয়, আমি দেখতে চাই যে ওতে আমার নামে কিছু লেখা আছে কিনা। তুমি ওটা কিছুতেই পাবে না। প্রশান্ত জেল খাটবে আর তুমি ছাড়া পেয়ে যাবে, সেটা আমি হতে দেবো না। বাজে কথা শুনবার আমার সময় নেই, সরে যাও এখান থেকে। না, তুমি ওটা পাবে না। তাহলে যাও এখান থেকে, সরে যাও। সুধীর, তোমার তোমার এত বড় আস্পর্ধা, তুমি তুমি আমার গায়ে হাত তুললে। I'm very sorry, চন্দ্রানী, I'm very sorry. এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। I must leave first. আজ আমাকে বাঁচতে হবে। ডক্টর রায়, ডক্টর রায়, এরা আপনাকে খুঁজছে। আপনি কি ডক্টর প্রশান্ত রায়?
আপনাকে আমাদের সঙ্গে লালবাজার ডিডি অফিসে যেতে। I under arrest? নট এক্স্যাক্টলি, তবে আপনি যদি আমাদের সঙ্গে যেতে রাজি না হন তাহলে ডিসি ডিডির সঙ্গে টেলিফোনে কথা বলে আমি সমস্ত পজিশনটা জানিয়ে দিচ্ছি। না না, আমি যেতে রাজি হব না কেন? আচ্ছা, আপনারা পোস্টমর্টমের রিপোর্ট পেয়েছেন? সেখানে গেলেই সব জানতে পারবেন। আচ্ছা ডক্টর রায়, ওই পেশেন্টের অ্যাডমিশন ফর্ম, অপারেশন ফর্ম, এই সমস্ত কাগজপত্রগুলো কোথায়? হ্যাঁ, কাগজপত্রগুলো সবই আমার কাছে আছে, প্রয়োজনে পাবেন। আপনি আমার বাড়িতে একটা খবর দিয়ে দেবেন। ঘরটা ছাত্র দেখবো না, তার কোনো প্রয়োজন হবে না। চলুন। এই টাকাটা নিয়ে আজ রাত্রে কলকাতা শহর ছেড়ে যত দূর সম্ভব তোমাকে চলে যেতে হবে। আমাকে? তুমি যাবে না? না, তোমার সঙ্গে আমাদের জীবনে কোনোদিন দেখা হবে না। কিন্তু কিন্তু এই কিছুক্ষণ আগে তুমি যেসব কথা বললে, সুধীর, সুধীর, আমি যে তোমাকে নিয়ে নতুন করে বাঁচতে চেয়েছিলাম সুধীর। ওসব বাজে কথা রাখো। লিসন, যেতে তোমাকে হবে, হয় এই কলকাতা শহর থেকে, না হয় দুনিয়া থেকে। পুলিশ যদি অ্যাটল তোমাকে খুঁজে পায় তাহলে তোমার ডেড বডিটাই খুঁজে পাবে, এই কথা মনে রেখে দিও। তুমি তুমি আমাকে খুন করবে? এমটি সিরিঞ্জের এই নেটলটা ড্রেনে পুশ করলে এরিয়ার বাবল হাতে গিয়ে হার্ট চোখ করে দেবে। তাতে প্রমাণ হবে ইট ইজ এ সিম্পল কেস অফ হার্ট ফেলিয়ার। না সুধীর, না, ইয়েস, না, সুধীর, আমার মেরো না, আমার মেরো না সুধীর, আমি promise, Come. কলকাতা ছেড়ে এখনই চলে যাবো, আমি promise। কাম। অপারেশনের সময় আপনারা কেউ ছিলেন না? না, মানে অপারেশনের কথা আমরা কেউ জানতাম না। হ্যাঁ, কারণ অপারেশনের আগে ডক্টর দত্ত আমাদের সকলকে ছুটি দিয়ে দিয়েছিলেন। Right, that's right. এই শুনুন যা বলেছেন অফিসার, দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। কারণ আমি কোনো উইটনেস রাখতে চাইনি। হিয়ার ইজ দ্য মানি, আমি যেটা ডেড পেশেন্টের গার্জেনের কাছ থেকে নিয়েছিলাম, অ্যান্ড হিয়ার আর দ্য রেলেভেন্ট পেপার। এর মধ্যে আপনি সব পাবেন, কনসেন্ট ফর্ম, অ্যাডমিশন ফর্ম, অ্যান্ড আদার পেপার টু। ডক্টর দত্ত, কাইন্ডলি বাসটার ওপরে নিচে একটা করে সই করুন। হ্যাঁ, নিশ্চয়ই। এইটাই আপনার ফাইনাল স্টেটমেন্ট তো? অ্যাবসলিউটলি ফাইনাল। তাহলে স্টেটমেন্টে আপনি সই করে দিন। ডক্টর দত্ত, লেট আস প্রসিড। চলুন। ডক্টর দত্ত, বাড়িতে একটা ফোন। না, কিছু বলতে হবে না, চলুন।
ডক্টর দত্ত আমাকে ওটি নার্স আর ডক্টর গুহকে শাসিয়ে বললেন পুলিশ শুধু জিজ্ঞেস করলে বলতে হবে অপারেশনের আগে আমাদের উনি ছুটি দিয়ে দিয়েছিলেন। এছাড়া একটা বেফাস কথা বললে আমাদের শুদ্ধ কেসের সঙ্গে জড়িয়ে দেবেন, কিন্তু রেহাই পাবো না। পুলিশ অবশ্য বিশ্বাস করতে চায়নি, অনেক ক্রস করেছিল। আচ্ছা, ওই অপারেশনের সব কাগজপত্র কি হলো? ডক্টর রয়ের সই করা ওই সমস্ত কাগজপত্র সব নষ্ট করে ডক্টর দত্ত নিজের সই করা কাগজপত্র পুলিশের হাতে তুলে দিলেন। তার মানে ওকে বাঁচাতে সুধীর এমন করে বসে আছো কেন? ছাড়া পেয়েছো, আনন্দ হচ্ছে না? আনন্দ? হ্যাঁ হ্যাঁ আনন্দ। কাল কাগজে বড় বড় অক্ষরে বেরোবে বন্ধুর জন্য তোমার আত্মত্যাগের খবর, আর সুধীরের মতো অসাধু নিঃসংস ডাক্তারের চরম শাস্তির দাবি। তুমি আনন্দ করবে না? নিশ্চয়ই আনন্দ করবে। চন্দ্রানী, চন্দ্রানী, এসব কি বলছো তুমি? বুঝতে পারছো না? আচ্ছা, তোমার মনে একবারও প্রশ্ন যাচ্ছে না যে পুলিশ তোমায় কেন ছেড়ে দিল? না মানে সুধীর গিয়ে কি করলো আমি জানি না, তবে পুলিশ তো আমাকে ছেড়ে দিল, তাদের ভুলের জন্য আমার কাছে ক্ষমা চাইলো। সুধীর কি করেছে জানো? ব্যাগ ডেট দিয়ে অপারেশন ফর্মে সে নিজে সই করেছে। অফিসিয়াল কাগজপত্র যাতে তোমার সই ছিল সেগুলো সে সমস্ত পুড়িয়েছে। তারপর লালবাজার ডিডি ডিপার্টমেন্টে ফোন করে অফিসারকে ডেকে এনে রিটেন স্টেটমেন্টে স্বীকার করেছে সব অপরাধ তার। কিন্তু আমিও তো সব অপরাধ স্বীকার করেছিলাম। সেটা সুধীর বলেছে যে তুমি ওকে বাঁচাবার জন্য করেছে। সে কি? আমি তো নিজের হাতে ডেথ সার্টিফিকেটে সই করে দিয়েছিলাম, তবু সুধীরের কথা আমাকে ছেড়ে দিল কেন? স্টেটমেন্টে সুধীর বলেছে যে ওর কথা বিশ্বাস করে তুমি ডেথ সার্টিফিকেটে সই করে দিয়েছো। টাকার লোভে ওই পেশেন্টকে সুধীর অ্যাডমিট করেছে, তুমি কিছুই জানতে না। প্রমাণস্বরূপ আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে পুলিশকে দিয়ে সিজ করিয়েছে। তারপর তোমাকে ছেড়ে দিতে বলে তোমার সব শাস্তি মাথা পেতে নিয়ে। বাহ, চমৎকার! এভাবে সুধীর চরম প্রতিবাদ জানিয়ে আমাকে চরম শাস্তি দিয়ে গেল। আমার লোভ, আমার গ্রিড, তার কোনো বাধা আমি কখনো মানিনি। টাকার লোভে আমি ভুলে গেছিলাম যে আমি ডাক্তার, সমাজের প্রতি আমার একটা দায়িত্ব আছে। আর এই হাত দিয়ে আমি মানুষকে না বাঁচিয়ে মানুষ খুন করেছি। চন্দ্রানী, চন্দ্রানী, তুমি যদি আমাকে ক্ষমা না করতে পারো, আমাকে একটু দয়া করো। পিটি মি, জাস্ট পিটি মি, আমাকে দয়া করো। আমি জুরি মহোদয়গণের সহিত একমত হইয়া ভারতীয় দণ্ডবিধির 314 ধারা অনুযায়ী ডক্টর সুধীর দত্তকে 7 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম।
একেবারে বাজরো। বসো বসো। বলো। এভাবে তোমায় দেখতে হবে, কোনোদিন কল্পনাও করি। তাহলে বোঝো, একদিন না বলেছিলাম যে আমাকে নিয়ে একটা গল্প লেখো? হ্যাঁ, এবার লিখবে তো? বলো লিখবে। আর দেখো তো কেমন সুন্দর ভাবে বেঁচে গেলাম। নিজেকে শেষ করে দেওয়াটাই যদি তোমার বাঁচার রাস্তা, এর চেয়ে ভালো বাঁচার রাস্তা আর কি হতে পারে বলো? তুমি বলতে ওরা তোমার আস্তাপুর থেকে তুলে এনে মানুষ করেছে, সেই দিন এতদিনের শোধ করতে? না 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 না, ঋণ শোধ নয় চন্দ্রানী, ঋণ শোধ করার স্পর্ধা যেন আমার না হয়। বরং বরং বলতে পারো যে ওই সুদের কিছুটা অংশ শোধ দেবার একটা একটা সুযোগ পাওয়া গেল। আমার তো আর কারো কাছে কোনো ঋণ নেই। এই কথা কেন বলছো? ভুলবো না? আমার কেন নিজের কাছে এভাবে বলতে হবে? ওদিকে যে আরেকজন চলে পড়ে মরছে, সেটা বুঝতে পারো না? না বুঝতে চাও না? কোনো কিছু বোঝার মতো আমার মনের অবস্থা নেই সুধীর। তুমি শুধু আমাকে একটা কথা বলে দাও, ওর উপরে সমস্ত শ্রদ্ধা হারিয়ে আমি কি নিয়ে কেমন করে থাকবো? বলো বলো, তুমি আমায় বলো, আমি কি করব? তুমি কি করতে চাও? আমি জানি না। এ কথা নিজের মনের সঙ্গে যুদ্ধ করে আমি ক্লান্ত হয়ে গেছি সুধীর। তবে একটা কথা জানি, আমায় কোথাও চলে যেতে হবে, অনেক দূরে, যত দূরে সম্ভব। 7 বছর পরে সবাই ঘৃণা মাথায় নিয়ে আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? আমার তো কেউ নেই, কিছু নেই। কেন? আমি তো আছি। পৃথিবীর শুদ্ধ লোক তোমার দিক থেকে ঘৃণায় মুখ ফিরে নিল, আমি তোমার জন্য অপেক্ষা করব? তুমি আমায় খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ সুধীর, সত্যি বলছো? এর থেকে বড় সত্যি আমি জীবনে কখনো বলিনি। তাহলে শোনো, তুমি যদি সত্যি আমায় ভালোবাসো আর যদি সঠিক চিনতে পারো, তাহলে আমি যা বলবো তার একটা কথাও যেন নড়চড় না হয়। কেমন? আমি 7 বছর পরে তোমাদের দুজনের সংসারে ফিরে আসতে চাই। না না, ঠিক এইভাবে বেশ হাসি খুশিতে উচ্ছে পড়া, বেশ জমজমাট একটা সংসার, মানে একটা বাচ্চা কাচ্চা না হলে ভালো লাগে বলো তো? মনে থাকে জানো, যে মুহূর্তে তুমি প্রশান্তকে ছাড়বে, যেন সেই মুহূর্তে তুমি আমাকেও হারাবে। টাইম হো গিয়া। চলি, যা বললাম সব মনে থাকে? চেষ্টা করব। চলি। আজ তো মাত্র 6টা মাস দেখতে দেখতে কেটে যাবে, সে তো আবার আমাদের মাঝখানে ফিরে আসছে। জোরে তুমি দৌড়ে চলে এসো, দৌড়ে 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 এসো, একটা লাফে তুলে উঠে যাও। লক্ষ্মী ছেলে, আমার লক্ষ্মী ছেলে।
আমি 7 বছর পরে তোমাদের দুজনের সংসারে ফিরে আসতে চাই। না না, ঠিক এইভাবে না, বেশ হাসি খুশিতে উচ্ছে পড়া, বেশ জমজমাট একটা সংসার, মানে একটা বাচ্চা কাচ্চা না হলে ভালো লাগে বলো তো? বাপি, তোমার কাছে তোমার মা আর কিচ্ছু চায় না বাবা। তুমি শুধু সুধীরের মতো হয়ে, তুমি সুধীর হয়ে ওঠো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।